হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 8 কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের আরেকটা নতুন ক্লাস, মূলত বিজ্ঞানের আরো 2টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষা সামনে, বার্ষিক পরীক্ষাও সামনে। তো আজকের ক্লাসটাতে আমরা বিজ্ঞানের তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস করব এবং একই সাথে শর্ট কোশ্চেনও প্র্যাকটিস করব। এবং বরাবরের মতো যতগুলা ক্লাস করেছি তোমরা অলরেডি জানো যে যেই টপিকগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আপু একটু বুঝিয়ে দিব। তো সবাই একটু ঝটপট জয়েন করে ফেলি যেন আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। আচ্ছা, একটু আপুকে জানিয়ে দাও যে আপুকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, পিছনের বোর্ড ক্লিয়ার কিনা, আর তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছো আপুকে ঝটপট জানিয়ে দাও। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ওকে, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? ওকে, তিলোত্তমা জিজ্ঞেস করছে ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? কি অবস্থা তোমাদের সবার? ওকে, একটু দেখি কারা কারা কোন জায়গা থেকে জয়েন করছে আমাদের আজকের ক্লাসটাতে। কুমিল্লা দেখতে পেয়েছি, গোপালগঞ্জ থেকে জয়েন করে ফেলছে, দিনাজপুর, ঢাকা। আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার তো দেখা যাওয়ার কথা, বাকিরা একটু বলো দেখা যাচ্ছে কিনা। রাজশাহী, গাজীপুর, থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। তোমাদের কি অবস্থা, কেমন আছো সবাই একটু আপুকে বলো। প্রিপারেশনটা কেমন চলতেছে আপু? তো এই অবধি তোমাদের বলা যায় 2টা ক্লাসের মতো নিয়ে ফেলছি, অনেক কিছু আপু বলে ফেলছি যে কিভাবে তোমার প্রিপারেশন নিতে হবে, সেটা বৃত্তি পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক। এই চ্যাপ্টার গুলার কোন কোন অংশগুলা তোমার এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে বা সিকিউ আসবে, সবকিছুই কিন্তু আপু বলে দিছি। তো তোমাদের এখন প্রিপারেশনটা কেমন চলছে সেটা একটু বলো। ক্লাসটা মাত্রই শুরু হয়েছে, ঠিক আছে? একটু আমরা ঝটপট জয়েন করে ফেলি, ফ্রেন্ডদেরকে একটু ঝটপট মেনশন দিয়ে দিই যেন ওরাও এসে ক্লাস করাটা শুরু করে দেয় এবং আমরাও ক্লাসটা শুরু করতে পারি। আর একটু শেয়ারও দিয়ে দিও, কারণ আজকের ক্লাসটাতে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় যেটা নিয়ে তোমাদের ভয় ছিল সেটা দূর করার চেষ্টা করবো আপু। আচ্ছা, ওকে, সবাই আলহামদুলিল্লাহ ভালো, সেরা সেরা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা তোমাদের পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণ পড়াবো। তার আগে অনেকেই হয়তোবা বাকি 2টা ক্লাস করেনি, আজকে প্রথম ক্লাস হয়তোবা। তো যাদের আজকে আবার সাথে প্রথম ক্লাস, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রাপ্তি আপুর ক্লাসে। আর আমার পরিচয়টা তো তাহলে বুঝিয়ে ফেললাম, আমার নাম হচ্ছে সিদ্রাতুল মুনতাহা ফারুকী প্রাপ্তি, তোমাদের প্রাপ্তি আপু। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি। এর আগে তোমাদের যে বড় ভাই আপু 9-10 ওদের বায়োলজি পড়াতাম, এখন তোমাদেরও পড়াই, বায়োলজি পড়াই। আর হচ্ছে এখন তোমাদের সায়েন্সেও ক্লাসে দেখা হবে আমাদের অনেকবার ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণ, সমন্বয় এবং নিঃসরণ চ্যাপ্টারটা নিয়ে আমি যদি একটু বলি, সমন্বয় এবং নিঃসরণে তোমাদের প্রথম যে অংশটুকু সেখানে আমরা উদ্ভিদের কিছু হরমোন নিয়ে পড়াশোনা করি। যেই হরমোনগুলার একটা বিশেষ নাম আছে সেটাকে আমরা কি বলি বলতো? ফাইটো হরমোন। এই যে ফাইটো হরমোনগুলা, এই ফাইটো হরমোনগুলা উদ্ভিদের যেমন বৃদ্ধিতে সহায়তা করে এবং আরো নানাবিধ যে কাজ আছে সেগুলাও তারা নিয়ন্ত্রণ করে রাখে, ঠিক আছে? আচ্ছা, আপুকে কি ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। ওকে, দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ফাইটোহরমোনের এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে বৃদ্ধি কারক, বা উদ্ভিদের শরীরে যত প্রকার বিক্রিয়া ঘটে সেটা হোক তার খাবার বা যা কিছুই হোক সবকিছুই মূলত ফাইটোহরমোন নিয়ন্ত্রণ করে। ফাইটোহরমোনের অনেকগুলা নাম আছে, যেমন অনেক সময় এটাকে আমরা অক্সিন বলি, যেটা কি করে বলতো? উদ্ভিদের বৃদ্ধিতে মূলত সহায়তা করে বা অতিরিক্ত বৃদ্ধি যেন না হয় সেই জায়গাটাকেও নিয়ন্ত্রণ করে। তারপরে আসি হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিন এমন অংশগুলাতে থাকে যেগুলাতে মূলত তোমার বৃদ্ধি হবে, যেমন একটা চারা গাছ, ছোট যে কলম গাছগুলা বা ছোট কচি পাতা, সেগুলাতে মূলত জিবেরেলিনটা কাজ করে। আর অক্সিনের যে প্রধান কাজ সেটা হচ্ছে
ফল যেটা এখনো পরিপক্ক হয় নাই সেটা যদি গাছ থেকে পড়ে যায় তুমিও খেতে পারবা না, উদ্ভিদেরও খারাপ লাগবে। তো এই জিনিসটা দূর করার কাজটা করে থাকে অক্সিন। অক্সিন এমন একটা অবস্থায় থাকে যেন তোমার ফলগুলা ঝরে না পড়ে, ঠিক আছে। এরপরে আসি ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয়, ইথিলিন থেকে একটা কমন এমসিকিউ আসে যে কোনটা গ্যাসীয় পদার্থ যাবতীয়, সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন মূলত ফল পাকানোর কাজটা করে থাকে। তো তোমরা অলরেডি অনেকেই উত্তর দিয়ে ফেলছো যে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। মূলত উদ্ভিদকে কি করবে বলতো, বৃদ্ধি হতে দিবে না। সেটা কি, এখানে যে তিনটা হরমোনের কথা বললাম সেটা অক্সিন, জিবেরেলিন বা ইথিলিন, কোনোটাই কিন্তু এভাবে কাজ করে না। তাহলে উদ্ভিদের বৃদ্ধিটা যেন অতিরিক্ত পরিমাণে না হয়ে যায় সেটা নিয়ন্ত্রণ করে কে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাবসাইটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটা? একটু আগে যে পড়লা সেটাও একটা, যেমন এখানেও একটা উদাহরণ আছে। বলতো কোন হরমোনটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন? সেটা কি অক্সিন, ইথিলিন, সাইটোকাইনিন না জিবেরেলিন? আপু শুরুতে যখন তোমাদেরকে অক্সিন নিয়ে পড়াচ্ছিলাম তখনও কি বলছিলাম বলতো? অক্সিন কি বলছিলাম? যেন ফল অকালে ঝরে না পড়ে। জিবেরেলিন সবসময় বৃদ্ধিতে হেল্প করবে, আর ইথিলিন কি ফল পাকাতে সাহায্য করবে। এটার অ্যান্সারটা কি হবে? এটা তোমার ইথিলিন। ইথিলিন একভাবে যেমন আমাদের ফলটা পাকাতে সাহায্য করে, ইথিলিনের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে একটা গ্যাসীয় পদার্থ। ইথিলিন থেকে অনেক অনেক প্রশ্ন আসে, ঠিক আছে, ইথিলিন থেকে অনেক অনেক এমসিকিউ আসে, তাই ইথিলিনটা একটু ভালো করে পড়বা। ইথিলিন হচ্ছে মূলত একটা গ্যাসীয় পদার্থ। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে সেটা ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে, এবং তারপরে কি এটা বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবেও কাজ করতেছে। ওকে, এবার আসি ফ্লোরিসেন নামক হরমোন কোথায় পাওয়া যায়। ফ্লোরিসেন যে হরমোনটা মূলত এটা বৃদ্ধির কাজগুলাতে মূলত সহায়তা করে থাকে, ঠিক আছে। যত বৃদ্ধি আছে সেই বৃদ্ধির কাজগুলা করে থাকে, এবং এটা কোথায় পাওয়া যায়? এটা মূলত পাওয়া যায় পাতায়, ঠিক আছে। ফলের অকালে ঝরে পড়া রোধ হয় নিচের কোনটির প্রভাবে? দেখি এটা একটু বলো তো আপু, মাত্রই বলছি তোমাদেরকে, একটু কমেন্ট আপুকে জানাও তো এটার অ্যান্সার কি হবে। ক্লাসটা মাত্রই শুরু হয়েছে, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি। অল ক্লিয়ার, কিন্তু নেটওয়ার্কে কিন্তু কোনো প্রবলেম নাই। ফলের অকালে ঝরে পড়া কে করতেছে? অক্সিন। আপু একটু আগেই বলছি যখন তোমাদের অক্সিনের কাজগুলা পড়াচ্ছিলাম, সেখানে কিন্তু আপু বলে ফেলছে অক্সিন কি করে, ফলের অকালে ঝরে পড়াটাকে রোধ করে। দেখো এখন অব্দি তার মানে এই অংশটার থেকে তুমি এই যে হরমোনের কোনটার কি কাজ, কিভাবে কাজ করতেছে এটা মনে রাখার জন্য তোমার কি করতে হবে, বেশি বেশি করে অংশ থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি এই অংশ থেকে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তত তোমার প্রবলেমগুলো সলভ হবে এবং তোমার মনেও থাকবে। যেমন দেখো এখন অবধি যারা একটু পরে ক্লাসে জয়েন করছো আমি একটু বলে দিই। প্রথম এমসিকিউটা কি ছিল? কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে? কি? অ্যাবসাইটিক অ্যাসিড। এবং আরেকটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন আছে, তার নাম কি? সেটা হচ্ছে ইথিলিন। এরপরে আরেকটা এমসিকিউতে কি পড়ছি? ফ্লোরিসেন নামক হরমোন কোথায় পাওয়া যায়? পাতায় পাওয়া যায়। এরপরেরটা কি ছিল? ফলের অকালে ঝরে পড়া রোধ হয় নিচের কোনটির প্রভাবে? তাহলে সেটা কি হবে? অক্সিন। এভাবে করে তুমি যত এমসিকিউ এই অংশ থেকে প্র্যাকটিস করবা তত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে। ওকে, নিচের কোনটি তাহলে ফল পাকাতে সাহায্য করে? কি হবে এটার অ্যান্সার? আপু অলরেডি বলে ফেলছি। ওকে, সেটা কি হবে? ইথিলিন। আচ্ছা, ফ্লোরিসেনের ক্ষেত্রে তাহলে প্রযোজ্য কোনটা? পত্রমুকুলে পত্র ফলকে স্থানান্তরিত হয়, পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে, উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো তো? 6 নাম্বারের কারেক্ট অ্যান্সার কি হবে?
পত্রফলকে স্থানান্তরিত হয় নাকি পত্রমুকুলকে সে আস্তে করে পুষ্পমুকুলে পরিণত করে? এই যে দেখো, এই দুইটা কিন্তু একই কথাই বোঝায়। ছোট্ট একটা পত্র, পুষ্পমুকুল, ফুলের সমার্থক শব্দ আমরা যখন পড়ি তখন কি বলি বলতো? পুষ্প না? তাহলে 2 আর 3 নাম্বার পয়েন্টটা কিন্তু একদম একই। পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করা আর ফুল উৎপন্ন করা দুইটা কিন্তু একই জিনিস বোঝানো হচ্ছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 2 এবং 3। পত্রফলকে স্থানান্তরিত হওয়ার সাথে ফ্লোরিজেনের কোনো কানেকশন নাই। ক্লিয়ার? ওকে, কোষ দেহ থেকে উৎপন্ন এই অংশটুকুর আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু টেস্ট নেই যে তোমরা আসলে বুঝলা কিনা ব্যাপারটা। মনে করো একটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, তারপর তোমরা আমাকে বলবা। মনে করো মালিহা নামের একটা মেয়ে, সে বোটানিক্যাল গার্ডেনে গেল। সেখানে যে সে দেখতে পেল একটা আম গাছ আর বাড়ছে না, মানে বৃদ্ধি পাচ্ছে না, এবং আমগুলো পাকার আগেই ঝরে পড়ছে। এই যে একটা স্টেম দিলাম যে মালিহা নামের একটা মেয়ে সে বোটানিক্যাল গার্ডেনে গেল এবং গার্ডেনে গিয়ে সে দেখতে পেল একটা আম গাছ যেটা আর বাড়ছে না এবং আমগুলো পাকার আগেই ঝরে পড়ছে, মানে মাটিতে পড়ে যাচ্ছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে আম গাছ বৃদ্ধি পেল না, এটার জন্য কোন হরমোনটা দায়ী? এটা আপুকে বলবা। তারপরে আমগুলো এই যে পাকছে না, সেটা কিসের অভাবে পাকছে না, আরেকটা বলবা কেন সেটা ঝরে পড়ছে। ঠিক আছে, 3টা হরমোনের নাম তোমরা আমাকে বলবা। কেন আম গাছটা বৃদ্ধি পাচ্ছে না, তারপরে আমগুলো পাকার আগেই ঝরে পড়ছে, তাহলে পাকতেছে না কেন, সেটার জন্য কোন হরমোন, আর লাস্টে ঝরে পড়ছে সেখানে কোন হরমোনের অভাব। এই 3টা আপুকে এখন তোমরা কমেন্টে জানাবা। ওকে বিভা, দেখি অ্যান্সার দাও তো। ওকে, প্রথমটা বলো, 1 নাম্বার কোনটার জন্য হচ্ছে? বৃদ্ধি প্রতিবন্ধক, কিন্তু আম গাছগুলো আর বাড়তেছে না, সেই ক্ষেত্রে কোন হরমোন আসবে? ওকে, আচ্ছা, ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিছো, তার মানে এখানে কনসেপ্ট ক্লিয়ার। কি সেটা? আম গাছগুলো বাড়ছে না, তাহলে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটা? এই বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন হচ্ছে ইথিলিন। তারপরে ফল পাকার আগেই, তার মানে ফলটা পাকতেছে না, তাহলে সেখানে কোন হরমোনটা? সেখানেও কিন্তু কি ইথিলিনের প্রভাব রয়েছে যখন ফলটা পাকছে না। আর 3 নম্বরে যখন আপু বললাম যে ঝরে পড়ছে, তাহলে ওখানে কোন হরমোনের অভাব? সেটা হচ্ছে অক্সিন। ঠিক আছে, এরকম কনসেপচুয়াল বা ইনসিডেন্টাল এরকম ঘটনা ভিত্তিক অনেক অনেক প্রশ্ন কিন্তু তোমাদের আসবে পরীক্ষাতে, তাই এই কনসেপ্টটা ভালো মতো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন দিলে অবশ্যই আমরা পারবো। যেহেতু আম গাছটা বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন আমরা জানি ইথিলিন। ফল পাকতেছে না, কারণ ফল পাকতে সহায়তা করে কে? সেটা হচ্ছে ইথিলিন, সেটারও অভাবের জন্য ফলটা পাকতে পারতেছে না। তারপর ঝরে পড়তেছে, আমরা জানি ফল অকালে ঝরে পড়া রোধ করে কে? অক্সিন। তার মানে এই যে আম গাছটা, সেই আম গাছে অক্সিজেনেরও অভাব রয়েছে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক অনেক পাবা, তাই এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে পড়বা। আর পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা হচ্ছে আপু আগেও বলছি, যখন এমসিকিউ রিলেটেড অনেক অনেক জিনিস আসবে চেষ্টা করবা একটু ছক আকারে পয়েন্ট আকারে পড়তে। যেমন তুমি একটা পৃষ্ঠার মধ্যে এরকম হরমোনগুলার নাম লিখবা, তারপর এই পাশে হরমোনের নামটা লিখবা,
আর এই পৃষ্ঠাটাতে কাজগুলা লিখবা। তাহলে হবে কি, ছক আকারে লিখলে তোমার মনে থাকবে। আর বইতে যেভাবে প্যারা প্যারা করে লিখা, দেখা যাবে তুমি অক্সিন পড়লে জিবেরেলিন ভুলে যাচ্ছ, জিবেরেলিন পড়লে তারপর হচ্ছে ইথিলিন ভুলে যাচ্ছ। ঠিক আছে, তাই কি করব আমরা, একটু ছক করে এগুলা পড়বো। ক্লিয়ার তাহলে আমাদের এই কনসেপ্ট ফাইটো হরমোনের? ওকে, চলো এবার আমরা একটু সামনে আগাই। কি বলছে, কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশটা কি? কোষ দেহ, এখন এখানে কোন কোষ দেহ বলা হয়েছে? এই চিত্রটা প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করে যাবেন, খুব ইজি। এরকম একটা স্টার রাখবেন, একটা জিনিসকে জাস্ট এইভাবে বাড়িয়ে দিতে হবে, তার চারদিকে এভাবে কয়েকটা বক্স এঁকে দিবেন। এই বক্সগুলার নিচেও কতগুলা এভাবে অংশ লিখে দিবেন, এখান দিয়েও দিতে হবে, এই মাঝে একটা অংশ। এটা হচ্ছে একটা কি বলে, এটাকে আমরা বলে থাকি নিউরন। নিউরনটা আসলে কি? নিউরনটা হচ্ছে আমাদের যে স্নায়ু কোষ থাকে, আমাদের হাতে যদি একটা মশা বসে, সেই মশাটাকে যে তুমি হাতটা দিয়ে মারলা, কেন মারলা? তোমার ব্রেনের মধ্যে যে সেন্স গুলো আছে সেগুলা তোমার পুরো শরীরে, ঠিক আছে, পুরো শরীরে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? স্নায়ু কোষের মাধ্যমে। আর স্নায়ু কোষের যে মূল অংশ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি নিউরন। ঠিক আছে, তাহলে নিউরনের মধ্যে লম্বা সুতার মতো অংশ কি? এই অংশটা। এই অংশটাকে আমরা কি বলি বলতো? এই অংশটাকে আমরা বলে থাকি অ্যাক্সন। ঠিক আছে, এই চিত্রটা একটু প্র্যাকটিস করে যাবা, খুবই সহজ। ঠিক আছে, এই চিত্রটা থেকে প্রশ্নও আসবে। নিউরন যে তোমাকে এরকম বললো যে, মনে করো মালিহাই যেরকম তার হাতে একটা মশা এসে বসলো, তারপর সে মশাটাকে মারলো, এই যে এই ঘটনাটা ঘটার জন্য কোন একক মূলত কাজ করেছে? তাহলে কোন এককটা মূলত কাজ করতেছে? নিউরন। তখন নিউরনের গঠনটাও তোমার পরীক্ষার চলে আসতে পারে, তাই এগুলো একটু ভালো মতো শিখবা। নিউরনের যদি আমি লেবেলিংটা করে তোমাদেরকে দেখাই, এই যে শাখা প্রশাখার মতো অংশ, এগুলোকে আমরা কি বলি? ডেনড্রাইট। তারপরে মাঝের অংশটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। এর বাহিরের অংশটা সাইটোপ্লাজম। এখানে চলে আসবে কি? অ্যাক্সন। আর এই দেখো দুইটা বক্সের মাঝে যে গ্যাপটা না, এটাকে আমরা বলি র্যানভিয়ার পর্ব। আর এখানে এটাকে বলি মায়োলিন সিথ। বাস হয়ে গেল। এই চিত্রটা একটু ভালো করে প্র্যাকটিস করবা তোমরা। ওকে, এখানে অনেকেই উত্তর দিয়ে ফেলছে, ভেরি গুড। স্নায়ু কোষের কাজটা তাহলে এখন আমরা একটু পড়ি। স্নায়ু কোষ কাজ করে উদ্দীপনা বহন করা, একদম ঠিক। মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ করা, সেটাও ঠিক। বিভিন্ন জৈবিক কার্যাবলীর তোমার সমন্বয় সাধন করে, তিনটাই সঠিক। স্নায়ু কোষের সাথে তিনটা কাজই সম্পৃক্ত। আমাদের স্মৃতি বলো, কাজ সম্পাদন বলো, সবকিছু কিন্তু তোমার নিয়ন্ত্রণ করা হচ্ছে স্নায়ু কোষ। এরপরে আসি, চিত্রের কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত হয়? দেখো অপশনগুলা, এই প্রশ্নটা একটু ট্রিকি। কেন ট্রিকি আমি বলতেছি। দেখো কি বলছে, কোন অংশের সাহায্যে কোষটি অপর একটা নিউরনের সাথে যুক্ত হবে? আমরা কি জানি নিউরনগুলা কিভাবে থাকে বলতো? এরকম একটা অংশের সাথে, আবার মনে করো আরেকটার, মানে মাথা আর পা, এইভাবেই তো যুক্ত হইতে হতে চলে যায়। এই প্রশ্নটার অপশনগুলোর দিকে আমরা একটু তাকাবো। দেখো কোন কোন অপশন বলছে। প্রথমে বলছে ডি অংশ, তারপরে এখানে একটা টাইপিং মিস হয়ে গেছে, এখানে যদি বলাই যে তোমাকে সাপোজ শুধুমাত্র সি অংশ, এরপরে তোমাকে বললো বি অংশ, এবং তারপরে এ ও সি অংশ। এই প্রশ্নটাতে দেখো আসলে কিন্তু তোমার একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যুক্ত হয় দুইটার সাহায্যে। একটা হচ্ছে এই যে এটার মাথার অংশ, আরেকটা পায়ের অংশ। যদি তোমার অপশনে এ ও ডি দুইটা একত্রিত ভাবে লিখা না থাকে, যদি যে কোনো একটা থাকে, সেটাই হবে তোমার কারেক্ট আনসার। যেমন দেখো অপশনগুলোর মধ্যে ডি অংশ শুধু লেখা আছে, তখন আমরা এটাকেই দাগাবো। ঠিক আছে, আর যদি অপশনে থাকতো এ ও ডি অংশ, তাহলে কি হইতো? ওইটাই আমার কারেক্ট অ্যান্সার হইতো। এই প্রশ্নটা একটু কিন্তু ট্রিকি, মনে রাখো।
শুধু কিন্তু ডি অংশ না, তোমার অপশনে যদি এ এবং ডি দুইটার কথাই লেখা থাকতো তখন তুমি সেই অপশনটাই দাগাতে, কারণ আমরা কি জানি নিউরন গুলা কিভাবে থাকে, একটার মাথার সাথে আরেকটার পা, তাই তো? তাহলে তোমার অপশনটাতে শুধু দেওয়া আছে ডি অংশ, তাই তুমি সেটাকেই দাগাবা। বুঝছি আমরা কি বুঝতে পারতেছি পড়া? ওকে, ভেরি গুড। চলো তারপরে প্রশ্নটা কি, বি অংশটির আকৃতি। বি অংশটা কি আপু যে একটু আগে দেখালাম, বি অংশটা কি? বি অংশটা তোমার মূলত পুরা কোষদেহটাকে বুঝানো হচ্ছে। এই কোষদেহটার আকৃতি গোলাকার, ডিম্বাকার বা তারকাকার হতে পারে। ইহা কোষাবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। অবশ্যই এই যে আপু যে একটু আগে তোমাদেরকে কোষদেহটা এঁকে দেখালাম, এটা ছিল নিউক্লিয়াস, আর এর এই অংশটুকু কি ছিল, সাইটোপ্লাজম। এবং বাহিরের আবরণীটা কি, কোষ আবরণী না? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1 ও 2। কোষদেহ 2-3 প্রকার নিয়ে কখনোই কিছু বলা হয়নি। কোষদেহটা দেখতে তারকাকার হয়, অনেক সময় সেটা হতে পারে ডিম্বাকার, গোলাকার, এবং কোষদেহের ভিতর তোমার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষাবরণী থাকে। ঠিক আছে, ওকে। মানব মস্তিষ্কের প্রধান অংশের নিচের অংশগুলো কি কি? আমরা যদি মস্তিষ্কের কথা চিন্তা করি, আমাদের লঘু মস্তিষ্কের নিচের অংশগুলা কি কি থাকে? নিচের অংশগুলাটা থাকে তোমার হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। একদম নিচের অংশটুকু আমাদের ব্রেনের জাস্ট এখান থেকে যখন আমাদের এই মেরুদণ্ডের সাথে যে যুক্ত অংশটুকু, এই অংশটুকুতে আমাদের থ্যালামাস এবং হাইপোথ্যালামাস থাকে। ওকে, এরপরে নিচের কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয়? একটা অংশ থাকেন একটু লম্বা, আমাদের মস্তিষ্কের চিত্রটাতে একটা অংশ থাকেন একটু লম্বা ধরনের, সেই অংশটাকে আমরা বলে থাকি মেডুলা। ঠিক আছে, মস্তিষ্কের যে পিছনের যে অংশটা সেটা থাকে মেডুলা। ওকে, মস্তিষ্কের কোন অংশটি? মস্তিষ্কের কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ, এবং তুমি একটা কাজ করবা সবসময় যখন মস্তিষ্ক পড়বা, এই দেখো মস্তিষ্কের এই চিত্রগুলো একটু ভালোভাবে দেখে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার পরীক্ষাতে প্রবলেম কিন্তু হবে না। এই যে বৃন্তের মতো অংশটা না, এটাকে আমরা কি বলে থাকি বলতো? এটাই কিন্তু সেই মেডুলা, যেটা একটু আগে বলা হয়েছে যে মস্তিষ্কের বৃন্ত স্বরূপ অংশ কোনটা, সেটা হচ্ছে এই মেডুলা। ওকে, আচ্ছা, এরপরে কি তোমার এই মেডুলা শুধু যে মস্তিষ্কের বোটা সেটাও না, সেটা আমাদের হৃদস্পন্দন, আমাদের এই যে হার্টবিট বা আমরা যে খাদ্য গ্রহণ করছি সব কিছু কিন্তু তোমার নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা। কোনটার কি কি কাজ এটার একটা ছক করবা, চেষ্টা করবা ছকটা এভাবে করার। প্রথমে তুমি এখানে গুড় মস্তিষ্ক, তারপরে এখানে মধ্য মস্তিষ্ক, এবং তারপরে এখানে লঘু মস্তিষ্ক লিখবা, এবং এইগুলার কোন অংশ কি কি কাজ করে সেভাবে লিখবা, তাহলে কি হবে পরীক্ষার সময় তোমার মনে থাকবে বেশি। আর তুমি যদি বইয়ে যেভাবে লিখা সেভাবে পড়তে চাও, এমসিকিউতে ভুল করার পসিবিলিটি হাই। কিছু কিছু জিনিস পড়ার ক্ষেত্রে তোমার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। যেসব অংশগুলোতে তোমার অনেক অনেক এমসিকিউ থাকবে সেগুলো একটু চেষ্টা করবা কি বইয়ের মতো না, তোমার নিজের মতো করে একটা কিছু তৈরি করে, এবং নিজের মতো করে কিভাবে তুমি লিখতে পারো তুমি এরকম ছক করে করতে পারো। ঠিক আছে, ওকে। এরপর আসি লঘু মস্তিষ্ক আমাদের কি কি কাজ করে। সেটাকে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, চলাফেরা নিয়ন্ত্রণ করে, তাপ সংরক্ষণ করে। কি হবে বলতো 14 কারেক্ট অ্যান্সার কি হবে? তাপ সংরক্ষণের কাজ কিন্তু আমাদের লঘু মস্তিষ্ক কখনোই করে না। সেটা কি করে? গুরু মস্তিষ্ক আমাদের তাপের কাজটা নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্কের কাজ তো সবচেয়ে সহজ, দর্শন এবং শ্রবণ, দেখা এবং শোনার কাজ করে আমাদের মাথার মাঝের অংশটা। এই যে দেখো চোখ এবং কান, এই দুইটাকে তুমি যদি এরকম একটা ত্রিভুজের মতো করে চিন্তা করো, যে অংশটাতে তারা যুক্ত হচ্ছে, এই যে মাঝের পয়েন্টটা, সেটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, এরপর আসি তোমার লঘু মস্তিষ্ক তাহলে কি কি কাজ করতেছে? দেহের ভারসাম্য এবং মূলত চলাফেরার কাজটা নিয়ন্ত্রণ করে। এই যে এইটুকু হচ্ছে আমাদের সেই প্রধান মস্তিষ্ক, সেরিব্রাম, এবং এক একটা অংশকে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার এভাবে করে আলাদা করে বলে ফেলি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, প্রশ্নটা কই গেল? নিচের কোনটি পন্স?
পন্স মূলত দেখতে অনেকটা হাঁসের মতো, ঠিক আছে? পন্স, ওই যে কতগুলা হাঁস আছে না এরকম সাউন্ড করে, এরকম চাপ দিলে পন্সের মতো, ঠিক ওরকমই পন্স, মানে পন্সের গঠনটা, মস্তিষ্কের যে পন্স সেটার গঠনটাও কিন্তু দেখতে অনেকটা এরকমই হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আসি এ এর ক্ষেত্রে, এখানে এক্স কি? এক্স এর দিকে একটু তাকাও তো। এক্স কে কি মস্তিষ্কের বোটা বলা হয়? সেটা কি তাপ সংরক্ষণ করে থাকে? তারপরে হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে। এক্স অংশটা কি? এক্স অংশটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে মেডুলা, এটা হচ্ছে পন্স, এখানের অংশটা কি? এটাও মধ্য মস্তিষ্কের অংশ। তাহলে এক্স যে অংশটা বলা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক কি মস্তিষ্কের বোটা? অবশ্যই না, আমরা জানি মেডুলাকে মূলত কি বলা হয় বলতো? মস্তিষ্কের বোটা। দেহের ভারসাম্য রক্ষা এটা কাজ করে না, মূলত কি করে? আমাদের দেহের তাপ সংরক্ষণ করার। অগ্র মস্তিষ্ক বা আমাদের যে গুরু মস্তিষ্ক সেটা সবসময় আমাদের কি করে? আমাদের তাপের যে ব্যাপারটা, টেম্পারেচার বাড়লে আমরা কিভাবে রিয়াক্ট করব, যেমন এখন শীতকাল, তোমার শীত লাগছে, কেন লাগছে? এই যে সেন্সটা কোথা থেকে আসছে? সেটা আসছে মূলত তোমার অগ্র মস্তিষ্ক থেকে। ওকে, এরপরে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি? রেচন শব্দটা আসলে কি? আপু আগের ক্লাসেও বলছি, রেচনটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্রিয়া আমাদের শরীরে। কি পরিষ্কার পরিচ্ছন্ন করবে? আমাদের শরীরে কাজ করার সময় নানাবিধ যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বের হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি রেচন প্রক্রিয়া। এখন এই রেচন প্রক্রিয়া সম্পাদন করার জন্য আমাদের শরীরে অনেকগুলো অঙ্গাণু আছে। এর মধ্যে একটা যেমন হতে পারে বৃক্ক, তারপরে কি চর্ম, তাই না? ঘামের মাধ্যমে বের হয়ে যায়, তারপরে কি মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু প্রধানত বৃক্কের মাধ্যমে তোমার শরীর থেকে কি হয়ে যায়? দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। আচ্ছা, এখন পর্যন্ত তো অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, তো তোমরা আপুকে একটু বলো কোথাও কি সমস্যা আছে? দেখি কে কি বলে। অল ক্লিয়ার? এই চ্যাপ্টারটা তো তুলনামূলকভাবে ইজি। ওকে, আচ্ছা যাদের বলতেছো একটু সমস্যা, কোন জায়গায় সমস্যা একটু আপুকে বলো, যে তোমাদের কোন জায়গাটাতে মূলত সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা তোমাদের এক একজনের 7 নাম্বার কি, 7 নাম্বার এমসিকিউ তে সমস্যা, একটু দেখি আপু 7 নাম্বারটাতে কি ছিল। কোষ দেহ থেকে লম্বা সুতার মতো, এই যে আপু একটু আগে যে চিত্রটা আঁকলাম না, এই যে সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে তোমার অ্যাক্সন, এবং শাখা প্রশাখার মতো যেটা সেটাকে আমরা বলে থাকি ডেনড্রাইট। ওকে, এরপরে আসি হচ্ছে কি নিয়ে সমস্যা তোমাদের? মস্তিষ্ক। মস্তিষ্ক আসো, একটু মস্তিষ্কের একটা ছবি দেখি তাহলে সর্ট হয়ে যাবে। এটা হচ্ছে পুরাটা আমাদের শরীরের যে মস্তিষ্ক সেটা। এই মস্তিষ্কের মধ্যে অনেকগুলো অংশ আছে, এর মধ্যে এই যে উপরের যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ না, এটাকে আমরা বলে থাকি অগ্র মস্তিষ্ক, ঠিক আছে? এই অগ্র মস্তিষ্কের আরেকটা নাম আছে সেরিব্রাম। এবং তুমি যদি এদের দিকে তাকাও, এরা দেখতে অনেকটা এরকম ভাবে গঠিত হয়েছে, ঠিক আছে? এইভাবে গঠিত হয়েছে।
জিনিসটা অনেকটা এইভাবে গঠিত হয়েছে। এটাকে একটাকে বলি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটাকে বলি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এরা মূলত এইভাবে একটা আরেকটার সাথে যুক্ত হয়, এবং এই যে যুক্ত হয় এইটাকে আমরা বলি বাম এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। তোমরা অনেকেই দেখতেছিলাম যে সেরিব্রাম আর সেরিব্রাল নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের বা গুরু মস্তিষ্কের আরেকটা নাম। আর এই যে অগ্র মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্কের যে দুইটা অংশ বাম এবং ডান একে অপরের সাথে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এই যে ডান অংশ এবং বাম অংশ যুক্ত হচ্ছে, এই দুইটাকে একত্রে আমরা কি বলি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, আচ্ছা এইটা কেন বুঝো নাই? আপু কি বলছি? পন্স কোন অংশটা? পন্স হচ্ছে এই যে এখানে একটা হাঁসের মতো যে অংশটা আমরা দেখতে পাই না, আপু কি বলছি যে ওই যে কতগুলা ছোটবেলায় হাঁস থাকেন এরকম হলুদ রঙের, এরকম প্রেস করলে সাউন্ড হয়, ঠিক একই ভাবে তোমার পন্সটা ওরকম দেখতে হয়ে থাকে, অনেকটা হাঁসের মতো দেখতে। এই অংশটুকু হচ্ছে তোমার সেই পন্স। এই যে আর অংশটাকে তোমার হচ্ছে পন্স বলা হচ্ছে। আর মাঝের অংশটা কি? সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই যে এটা ওয়াই হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর যে এই ডিটা কি? ডিটা হচ্ছে মেরুলা। শেষ, খুবই সিম্পল। তোমাদের তত ক্রিটিক্যাল করে নাইও বইতে, খুবই সিম্পল ভাবে সবগুলা দেওয়া। প্রথমে আসি অগ্র মস্তিষ্ক, ডান এবং বাম দুইটা নিয়ে গঠিত, এরপরে মাঝে আসে মধ্য মস্তিষ্ক, তারপরে হচ্ছে কি তোমার অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে তোমার মেরুলা থাকে, পন্স থাকে। ওকে, এখনো কার কার সমস্যা? কেন বোঝা যাবে না? সবই তো বোঝা যাচ্ছে বাবা। এখানে তো না বুঝার কিছু দেখতেছি না আমি, খুবই ইজি। আর হরমোন নিয়ে তো যারা এই যে পরে ক্লাসে জয়েন করে, এটা খুবই খারাপ। তোমাদের উচিত ক্লাসের শুরুতেই জয়েন করা। ক্লাসের শুরুতে আপু পুরা হরমোনটা বুঝিয়ে দিছি। যদি কারো প্রবলেম হয় রেকর্ডেড ক্লাস থাকবে, সেখান থেকে ক্লাসের প্রথম অংশটা দেখে নিতে পারো, সেখানে আপু হরমোন নিয়ে পুরাটাই বুঝিয়ে দিছি। ঠিক আছে, আর মস্তিষ্ক উপরের অংশটুকু তোমার গুরু মস্তিষ্ক, যেটা ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার নিয়ে গঠিত, এবং তার মারের অংশটা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হচ্ছে এই যে এই অংশটুকু। এরপরে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের মধ্যে তোমার এই যে হাঁসের মতো যে অংশ সেটাকে বলি পন্স, এই যে বৃন্তের মতো যে অংশ সেটাকে বলি মেরুলা, আর এখানে যে পাতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সেরিব্রাল, সেরিবেলাম, সরি সেরিবেলাম। শেষ, আর তো কিছু নাই তোমার মস্তিষ্কে। আর বাকিরা বলতেছিলা যে আপু আমাদের মেরুরজ্জু বুঝতে প্রবলেম হচ্ছে। মেরুরজ্জু বুঝতে কেন? মেরুরজ্জু হচ্ছে তোমার পুরা শরীরটা। এটা যদি তোমার একটা শরীর হয়, তোমার এই পুরা শরীরের চারিদিকে যে স্নায়ু সঞ্চারিত হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? মেরুরজ্জু। তোমার মাথা থেকে তোমার হাত পা চারিদিকে যে স্নায়ুটা সঞ্চারিত হয় সেটাকে বলি মেরুরজ্জু। ঠিক আছে, এবার আসি তোমাদের প্রধান অঙ্গটা হচ্ছে বৃক্ক। কি বললাম আপু? প্রথমে রেচন প্রক্রিয়াটা কি? তোমার শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। ঠিক আছে, মেডুলা বুঝিয়ে দিছি বাবা, তোমাদের নিউরনও বুঝানো হয়ে গেছে। ওকে, অল ক্লিয়ার বলে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ, সেরিবেলামই তো বলছি, পন্স, মেরুলা এবং সেরিবেলাম। পাতার মতো যে অংশটা সেটাই তো সেরিবেলাম। ওকে, এরপরে আসি তোমাদের যে অংশটা নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে, সেটা হচ্ছে 4 ভাগ। এগুলা হচ্ছে মুখস্থ পড়ার মতো। ঠিক আছে,
এরপর আসি মানবদেহের ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। তাই সে অনুযায়ী সেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপরে আসি মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ এবং শ্বসন নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে মেরুলা। মেরুলা আমাদের বৃন্তের মতো, সেটা আমাদের খাদ্য সঞ্চালন শ্বসন সব কাজে নিয়ন্ত্রণ করে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এখন বড় হচ্ছ, অবশ্যই বড় হচ্ছ। তোমরা যদি আমাকে এই চ্যাপ্টার পড়ানোর সময় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করো, সেটাকে আমার উত্তর দেওয়া যুক্তিযুক্ত হবে? যখন আমি ওই ক্লাসগুলা করছিলাম তখন তুমি আমাকে ওগুলা নিয়ে প্রশ্ন করতে পারতে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। তোমার যদি এই দুইটা অধ্যায় নিয়ে প্রবলেম থাকে আপুকে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। এবার আসি উদ্ভিদের গ্যাসীয় উপাদান নিয়ে, হরমোনটা নিয়ে ব্যাখ্যা করো। গ্যাসীয় হরমোনটা কি? গ্যাসীয় হরমোনটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের কাজটা কি? ইথিলিন মূলত ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করে এবং বাকি কাজগুলো আমরা পড়ে ফেলছি। প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে বৃদ্ধির ক্ষেত্রে, এই কথাগুলো সুন্দরভাবে লিখতে হবে। আর নিউরনের গঠনটা আপু যে চিত্রটা এঁকে দিছি সেটাই আঁকবা, যেটা হচ্ছে খুবই ইজি। জাস্ট এরকম স্টার দিয়ে দিয়ে আঁকতে হবে। ওকে, মাঝে একটা অংশ বাস এরকম, তারপর লেবেলিংটা করে দিবে। এবং কোনটা কি কি অংশ বলে এটা তো আমরা জানি। সুতার মতো অংশটা অ্যাক্সন, এখানে শাখা প্রশাখার মতো অংশগুলো ডেনড্রাইট, মাঝের অংশটা কোষদেহ, এর মাঝে যে বৃত্তাকার অংশটা সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস, এবং তারপরে এর আশেপাশের অংশগুলোকে বলে থাকি সাইটোপ্লাজম। ঠিক আছে, ওকে। আমাদের কান থেকে শব্দের অনুভূতি কিভাবে আসে? জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কি হয় আপু, শুরুতেই বলছি আমাদের নিউরনগুলা কিভাবে থাকে, একটার সাথে আরেকটা অংশ, একটার মাথা আরেকটার পা, এভাবে যুক্ত হতে 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 প্রত্যেকটা সিগন্যাল আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিস্তৃত। এখন এই যে তোমার যখন কি বলছে কান থেকে শব্দের অনুভূতি কি হয়, তোমার প্রথমে কান সেই জিনিসটা নিবে, অনুভূতিটা নিবে, অনুভূতি স্নায়ু সেটা সংগ্রহ করবে, সংগ্রহ করার পর কি হবে বলতো, তোমার এটা আস্তে আস্তে প্রক্রিয়ারত হয়ে হয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছাবে এবং তখন তুমি কি শব্দটা শুনতে পাবে। ঠিক আছে, ওকে। কি বলছে এখানে, যে আমাদের কান থেকে নিউরন বা স্নায়ুকোষের মাধ্যমে শব্দের অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। নিউরনের ডেনড্রাইট গুলো দ্বারা শব্দের স্নায়ুতরণা নিউরনের দেহের দিকে প্রবাহিত হয়। একটা স্নায়ুকোষের অ্যাক্সন আরেকটা ডেনড্রন, আপু যা বলছি মিল পাচ্ছ, যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার স্থানটাকে আমরা কি বলি, সিন্যাপস। পরীক্ষাতে সিন্যাপস থেকে অনেক অনেক এক নম্বরের প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা শর্ট প্রশ্নেও কিন্তু সিন্যাপসটা আসে। সিন্যাপসটা কি, একটা নিউরনের অ্যাক্সনের সাথে অপর একটা নিউরনের ডেনড্রাইটের মিলিত হওয়ার স্থানকে আমরা সিন্যাপস বলি, এবং সিন্যাপসের মাধ্যমে শব্দ সঞ্চালন চারিদিকে সঞ্চারিত হয়ে থাকে। ঠিক আছে, ওকে। প্রতিবর্ত ক্রিয়া কি, যেটা নিয়ে তোমরা একদম মানে প্রতিবর্ত ক্রিয়া কি জিনিসটা হচ্ছে, স্নায়ুর ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি, স্নায়ু তাড়না। এখন প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। ওই যে হাতে সূচ ফুটা বা হাতে তোমার যদি মশা বসে তখন কি হয়, স্নায়ুর গ্রাহক প্রান্ত, তোমার যে স্কিনটা সেখানে সে মশাটা বসলো, মশাটা কামড়ানোর কারণে তোমার ওখানে কি হইলো, একটা যন্ত্রণার সৃষ্টি হইলো। ঠিক আছে, এর উপস্থিতিতে কি হবে, অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের কি তোমার কোষ প্রান্তে একটা রিয়াকশন দিবে। তারপর কি করবে, এটা আমাদের অনুভূতি পাইয়ে স্নায়ুতে যাবে, সেখান থেকে আস্তে আস্তে প্রবাহিত হতে হতে আমাদের মস্তিষ্ক যাবে, এবং মস্তিষ্ক পরবর্তীতে সেটা গ্রহণ করার পর সে একটা রিয়াকশন দিবে, এবং এই রিয়াকশনটা আস্তে 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 কোথায় আসবে, হাতে আসবে, এবং হাত তখন যে তোমার মশাটাকে মেরে ফেলবে। ঠিক আছে, ওকে।
মূত্র তৈরির কারখানা কি আমাদের শরীরে যত প্রকার বর্জ্য পদার্থ, সেটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যা যা বলি না কেন, সবকিছু কি হয়, সবকিছু আমাদের বৃক্কে জমা হয় এবং বৃক্কে জমা হওয়ার পর সেটা আমাদের মূত্রথলিতে জমা হয় এবং মূত্রথলিতে জমা হওয়ার পর যখন আমাদের অনুভূতি জাগে তখন সেটা আমাদের শরীর থেকে বাহিরে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে। উদ্দীপনামূলক ক্রিয়া কোনগুলা? উদ্ভিদ এবং অন্যান্য সবকিছুর মধ্যে আমাদের একটা উদ্দীপনা থাকে না, ওই যে তুমি যদি জানলার কাছে একটা গাছকে রেখে দাও, সূর্যের আলোটা যেদিকে থাকবে তুমি দেখবে গাছের মুখ বা মাথা সবকিছু কিন্তু সেদিকেই চলে যাবে। যদি মনে করো সূর্যটা এদিকে থাকে এবং গাছটাকে তুমি এদিকে রাখো, একটু পর দেখবা ডালগুলা সব সূর্যের দিকে চলে আসতেছে। এটাকে আমরা কি বলি? চলন বা বৃদ্ধি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু দেখি যে মিনা কাঁথা সেলাই করার সময় হাতে সূচ ফুটায়, উফ শব্দ করলে তার বড় ভাই বলল সাবধানে কাজ করো। এখন তোমরা আপুকে বলো ফাইটো হরমোন আসলে কি? দেখি কারা কারা বলতে পারে ফাইটো হরমোন কি। এক কথায় বলো ফাইটো হরমোনটা আসলে কি? উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন, একদম কারেক্ট। ঠিক আছে, কি হবে? উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। এরপরে প্রশ্নটা কি আসছে যে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বাঁকা হয়ে যায় কেন? কেন বাঁকা হয়? ওই যে আপু বললাম উদ্দীপনার জন্য। তোমার সূর্যটা যেদিকে থাকবে তোমার উদ্ভিদটাও কি করবে? সেদিকে ফিরবে যেন সে সূর্যের আলোটা পায়। সূর্যের আলোটা তার জন্য কেন প্রয়োজন? সূর্যের আলোর সাহায্যে সে তার খাদ্য প্রস্তুত করতে পারবে। ওকে, আচ্ছা। এরপরে কি বলছে? মিনার শব্দ তৈরির ঘটনাটা কি? এক কথায় সেটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া ঘটনাটা তোমাদেরকে একটু ছোট্ট করে আপু বুঝাই, যেহেতু তোমাদের অনেক প্রবলেম। দেখো, ঠিক আছে, ত্বকে একটা মশা এসে বসলো। এখন তোমার শরীর কি করবে? তোমার প্রথমে স্কিনের যে কোষগুলা সেই উদ্দীপনাটাকে কি করবে? গ্রহণ করবে। ঠিক আছে, তোমার শরীরে যে মশাটা এসে বসলো এবং কামড়ালো, তোমার এই উদ্দীপনাটা গ্রহণ করবে। গ্রহণ করার ক্ষেত্রে এখানে কে প্রথমে আসবে? এখানে অনুভূতি স্নায়ু এসে সেটাকে সংগ্রহ করবে। অনুভূতি স্নায়ু সেটাকে সংগ্রহ করতে 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 চলে আসবে তোমার এখানের মেইন অংশে। সেটা কি? সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলে থাকি মস্তিষ্ক। এখন মস্তিষ্কে যখন এই উদ্দীপনাটা আসলো, মস্তিষ্ক তখন তোমার কি করবে? মশাটাকে এখান থেকে চলে যাইতে হেল্প করবে। ওকে, তখন কি করবে? এই অ্যাকশনটা বা এই ডিসিশনটা যে মস্তিষ্ক গ্রহণ করলো যে মশাটাকে এখন মারতে হবে, এটা কোথায় যাবে বলতো? সঞ্চালিত হয়ে হয়ে তোমার হাত পর্যন্ত যাবে। এখন এই হাত পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করবে? এই জায়গার অংশটুকুতে তোমার মেরুরজ্জু প্রথমে আসবে। কারণ তোমার পোড়া শরীর, আপু কি বলছি, তোমার যে সংকেতগুলা সেগুলা পুরো শরীরে তোমার সঞ্চালিত, তাই মেরুরজ্জুটা সেভাবে গ্রহণ করে 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 চলে যাবে। এরপরে এদিকে আসার পর তোমার এটা গ্রহণ করবে আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী যে স্নায়ু সে মূলত থাকে কি? ম্যানেজার আছে না আমাদের শরীরের নানাবিধ অংশের ম্যানেজার। সে ইনস্ট্রাকশনটা পেলো তার বস থেকে, তার বস হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক বললো এই আজ্ঞাবাহী স্নায়ু এবার হাতকে বলো মশাটাকে যে মারতে। এই যে ইনস্ট্রাকশনটা কে নিচ্ছে? আজ্ঞাবাহী স্নায়ু। ঠিক আছে, আজ্ঞাবাহী স্নায়ু মূলত এই ডিসিশনটা নিয়ে তারপর সেটা সে কাকে পাঠাবে? সেটা পৌঁছিয়ে দিবে আমাদের এই যে ঐচ্ছিক পেশি অর্থাৎ হাতকে।
তখন হাত যে কি করবে, মশাটাকে মারবে। জিনিসটা বুঝতে পারছি, খুবই সিম্পল। আবার বলি, ওকে। প্রতিবর্ত প্রক্রিয়া নিয়ে তোমরা বলছো অনেক অনেক প্রবলেম, আপু 2বার বুঝাইছি, তারপর 3 নম্বরে আপু চিত্র এঁকে তোমাদেরকে আবার বুঝাচ্ছি যেন তোমাদের জিনিসগুলা সলভ হয়ে যায়। কিন্তু তোমরা কমেন্টে কিন্তু অনেকেই অনেক গল্প করছো, আপু কিন্তু কষ্ট পাচ্ছি জিনিসটায়। আমরা একটু মনোযোগ দেই। জিনিসটা দেখো, প্রথমে তোমার ত্বকে একটা মশা এসে বসলো। মশা এসে বসার পর তোমার স্কিনের যে কোষগুলা বা ত্বকের যে কোষগুলা সেটা হচ্ছে এই জিনিসটাকে গ্রহণ করলো যে আমার হাতে এসে একটা মশা বসছে। তারপর কি হবে, তোমার এই সিগন্যালটা চলে যাবে অনুভূতি বা স্নায়ুর কাছে। অনুভূতি মানে কি, সে ব্যথা পাচ্ছে, এই জিনিসটা গ্রহণ করবে তোমার অনুভূতি স্নায়ু। এরপর অনুভূতি স্নায়ু যেতে যেতে তার বসের কাছে পাঠাবে, বসকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের কাছে এটা যখন যাবে তখন কি করবে, মস্তিষ্ক বলবে এবার মশাটাকে মারতে হবে। তাহলে এই ইনস্ট্রাকশন অনেকগুলা ধাপে যায়। প্রথমে মস্তিষ্ক যে বললো মশাটাকে মারতে, সেটা কে গ্রহণ করলো, মেরুরজ্জু। কারণ আমাদের পুরা শরীরে মস্তিষ্কের সব সিগন্যাল একদম ছড়ানো, তো মেরুরজ্জু সেটা গ্রহণ করার পর সে চলে যাবে আজ্ঞাবাহী স্নায়ুর কাছে, যে কি বলছে আপু, ম্যানেজার, মেইন ম্যানেজার। তারপর সে যে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি কোথায় থাকে, আমাদের হাতে। ঐচ্ছিক কেন না, তুমি হাতকে নিজের ইচ্ছা মতো নাড়াতে পারতেছো, ইচ্ছা অনুযায়ী সঞ্চারণকে আমরা বলি ঐচ্ছিক। তো ঐচ্ছিক পেশিটা গ্রহণ করার পর হাতটা যে মশাটাকে মারবে। বুঝতে পারছি? তাহলে একটু আগে উদ্দীপকের যে ঘটনাটা ছিল সূচ ফুটানোর, সেটাও কিন্তু একইভাবে। সূচ ফুটার ক্ষেত্রে তোমার এই যে মূলত এখানে তোমার স্কিনে এখানে মশার জায়গায় কে চলে আসবে, সূচ। আর বাকি সব কাহিনী একদম ডুপ্লিকেট এটার মতো। এই চিত্রটাও শিখবা, প্রতিবর্ত ক্লিয়ার। ক্লিয়ার? এই তো সবাই এখন বলে ফেলছে ক্লিয়ার। ওকে, তাইলে তারপরে সৃজনশীল প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। মিনার ভাইয়ের উক্তিটি একটি বিশেষ তন্ত্রের মাধ্যমে কিভাবে সম্পন্ন হয়? তাহলে বিশেষ তন্ত্রটা কি বলতো? বিশেষ তন্ত্রটা হচ্ছে ওই যে স্নায়ু তন্ত্রের কথাই মূলত সে বলছে। ক্লিয়ার? ওকে, এরপরে রেচন তন্ত্র কাকে বলা হয়? ওই যে আমাদের শরীরে যত দূষিত পদার্থ তৈরি হচ্ছে সবকিছু শরীর থেকে বের করে দেওয়ার যে তন্ত্র কাজ করে তাকে বলা হয় রেচন তন্ত্র। এবং এই রেচন তন্ত্রে একটা বিশেষ অঙ্গ আছে যেটাকে আমরা কি বলি, বৃক্ক। অনেকটা আমাদের শরীরের ছাঁকনির মতো। আমরা যে চা বানানোর সময় ছাঁকনি ব্যবহার করি না, যেটা চা পাতা গুলাকে বা লিকার গুলাকে আটকে ধরে রাখে, ঠিক একইভাবে বৃক্কটা দূষিত পদার্থ যা কিছু থাকে সেগুলাকে রেখে দেয়। ওকে ওকে, আচ্ছা এরপরে আসি, ফল অকালে ঝরে পড়ে কেন? অলরেডি বলে ফেলছি আমরা কেন, কারণ অক্সিন ওখানে কাজ করতেছে না। মানবদেহে উদ্দীপনা তৈরিতে চিত্রটি কি ভূমিকা রাখে? প্রথমে এই চিত্রটা কি, চিত্রটা হচ্ছে আমাদের নিউরন। নিউরনের কাজটা কি, আমাদের শরীরের চলন, খাদ্য গ্রহণ, শ্বসন যা কিছু হয় সবকিছু নিয়ন্ত্রিত হয় স্নায়ুর মাধ্যমে। স্নায়ুর ইনস্ট্রাকশন কোথা থেকে আসে? সেটা আসে মস্তিষ্ক থেকে। হ্যাঁ বাবা, তোমাদের প্রতিবর্ত ক্রিয়ার যে চিত্রটা আছে সেটা ভালো করে শিখবা, নিউরনের চিত্রটা ভালো করে শিখবা, আর মস্তিষ্কের চিত্রটা ভালো করে দেখে যাবা যে কোন অংশটাকে কি কি বলা হয়। আপু কিন্তু ক্লাসে একটু আগে দেখাই দিছি যে কোন কোন অংশগুলাকে কি কি বলে। এখান থেকে অনেক এমসিকিউ আসে, সিকিউ আসে, তাই এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে যাবা। ওকে ওকে, আচ্ছা এরপরে আসি, উদ্দীপকের কোষের গঠনটি অন্যান্য কোষের গঠন অপেক্ষা ভিন্নতর কেন? কয়েকটা পয়েন্ট আছে। প্রথম কথা, তোমার যে নিউরন কোষ সে কিন্তু বিভাজিত হয় না। আমাদের বাকি যে কোষগুলা থাকে শরীরের, সেটা হোক তোমার স্কিনের কোষ বা তোমার পরিপাক তন্ত্রের কোষ, সেগুলা কিন্তু একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, কিন্তু স্নায়ু কোষ কিন্তু কখনো এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। তারপর আসি, তোমার এখানে অন্যান্য যে মাইটোকন্ড্রিয়া ওসব কিন্তু থাকে না। মাইটোকন্ড্রিয়া কিন্তু এসব কোষে থাকে না। কি কি থাকে? তোমার একটা নিউক্লিয়াস থাকে, একটা সাইটোপ্লাজম থাকে। এইগুলাই হচ্ছে পার্থক্য তোমার দেহকোষ এবং স্নায়ু কোষের মধ্যে। মূল পার্থক্য এটাই, দেহকোষের যে কোষগুলা সেগুলা বিভাজিত হতে পারে একটা থেকে দুইটা, কিন্তু স্নায়ু কোষ কিন্তু কখনোই ওভাবে বিভাজিত হয় না। তাওসিফ, একের ক্ষতে কি প্রবলেম ছিল বাবা? একটা বিশেষ তন্ত্র, সাবধানে কাজ করা, কে এইগুলো আমাদের ইনস্ট্রাকশন দেয়? স্নায়ুতন্ত্র, রাইট? ওকে,
আচ্ছা, এরপরে হচ্ছে তোমার দেহকোষটা কি হয় বলতো? দেহকোষটা আকারে ছোট, কিন্তু আমাদের স্নায়ুকোষটা কি তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে। আচ্ছা, এই সৃজনশীলটা আমরা পারবো। এরপরে আর যদি সৃজনশীলের অ্যান্সার নিয়ে কোনো ঝামেলা থাকে, তোমাদের যে লেকচার শিটটা দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে সব উত্তর দেওয়া আছে, তো সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে আসি। বামনের মস্তিষ্কের সবচেয়ে উন্নত সুগঠিত অংশ সেরিব্রাম, এটি বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। মামুনের দেহের নাইট্রোজেন ঘটিত তরল নিষ্কাশন, আইবিও বর্জ্য, কার্বন ডাই অক্সাইড, লবণ ঘটিত ক্ষতিকর বর্জ্য নিষ্কাশনের আলাদা আলাদা রেচনাঙ্গ বিদ্যমান। প্রথমে আসি সেরিবেলাম কাকে বলা হয়। সেরিবেলামটা কি? মূলত আমাদের ওই যে পশ্চাৎ মস্তিষ্কের কি হয়, ওই যে পাতার মতো যে অংশটা, তোমার পন্সটা যদি দেখতে এমন হয়, এর পাশেই যে এরকম একটা পাতার মতো অংশ থাকে না, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি সেরিবেলাম। পন্সের ঠিক বিপরীতে লঘু মস্তিষ্কের একটা অংশ, সেটাকে আমরা বলি সেরিবেলাম। এরপরে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিকারী হরমোন কোনটা? হরমোনটা কি? আমরা জানি যে কোনো কিছু উদ্ভিদের যা কিছু বৃদ্ধি হবে সেই বৃদ্ধির ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে, দুয়ের খ এখানে কি বলছে বাবা? ফলের অকালে ঝরে পড়ে, এটা কোন হরমোন? অক্সিন। অক্সিনের অভাব যদি হয় সেক্ষেত্রে কি হয়? সেটা ঝরে পড়ে না? হ্যাঁ, এই তো অনেকে কারেক্ট অ্যান্সার দেয়, আর যারা হচ্ছে ক্লাস করতে করতে একটু মাথাটা অন্যদিকে চলে যায়, একটু পর ফিরে আসে, তখন মনে হয় এটা তো এখন পারি না। ক্লাসে মনোযোগী হতে হবে, এই চ্যাপ্টার গুলা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে পরিচিত অংশটির নাম কি? বিশেষ বিশেষ কেন্দ্র হিসেবে পরিচিত অংশ, এই যে দেখো সেরিব্রাম। সেরিব্রামটা কোথায় থাকে? অগ্র মস্তিষ্ক। তারপর তুমি অগ্র মস্তিষ্কের গঠনটা একটু ব্যাখ্যা করবা, যে এর মধ্যে বাম ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে, আমাদের তাপ নিয়ন্ত্রণ, চলন, খাদ্য গ্রহণ, এই কাজগুলো অগ্র মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, সেটা একটু গুছিয়ে লিখতে হবে। এরপরে উদ্দীপকের বর্জ্য নিষ্কাশনের জন্য 3 ধরনের অঙ্গের মধ্যে কোন দুটি সবচেয়ে বেশি কার্যকরী? 3 ধরনের অঙ্গাণু, তিনটার যে কথা বলছে সেটা হচ্ছে একটা বৃক্ক, একটা হচ্ছে ফুসফুস, আর একটা হচ্ছে চর্ম, যেটার মাধ্যমে আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। বৃক্ক কি করে? ওই যে মূত্র তৈরি করে, মূত্রের মধ্যে কি থাকে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্কে ঢুকলে সবকিছু পেয়ে যাবা, পিন করা আছে কমেন্টটা, সেখানেই তোমরা সাজেশন পেয়ে যাচ্ছ, কিন্তু যারা খুঁজতেছো যে সাজেশন কোথায় পাবা। ঠিক আছে, এরপরে আমরা কি বলছিলাম? যে আমাদের বর্জ্য নিষ্কাশনের জন্য 3 ধরনের অঙ্গাণুর প্রয়োজন। একটা হচ্ছে চর্ম। চর্মটা কি? আমাদের স্কিন থেকে ঘাম ঘাম আকারে কি বের হয়? নাইট্রোজেন ঘটিত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এরপরে বৃক্ক কি? বৃক্ক হচ্ছে মূত্র তৈরির কারখানা, যেখান থেকে আমাদের শরীরের যে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে। আর ফুসফুস থেকে কি? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় না, অক্সিজেন গ্রহণ করে। তো এই 3টা অঙ্গাণু হচ্ছে বর্জ্য নিষ্কাশনে হেল্প করে। নিলয় খুব মন দিয়ে দুটো ছবি আঁকলো, একটা আঁকলো নিউরন, একটা আঁকলো ফ্লোরিজেন। প্রথমে আসি, তোমার ফ্লোরিজেনটা কি? ফ্লোরিজেন হচ্ছে পত্রমূলে স্থানান্তরিত হয়ে কি করে বলতো? পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে। আমরা হরমোন যখন প্রথমে পড়ছি তখনই আমরা ফ্লোরিজেন, অক্সিন সবকিছু নিয়ে কিন্তু পড়ে ফেলছি। তোমাদের যাদের এখনো প্রবলেম আছে, চাইলে তোমরা রেকর্ডেড ক্লাসটা শুরুতের অংশটুকু দেখে নিতে পারো। ফাইটো হরমোন কি? বৃদ্ধি সহায়ক হরমোন। নিলয়ের আঁকা প্রথম ছবিটা কি? নিউরন। আপু অনেকবার এঁকেছি, তো সেইভাবে সুন্দর করে একে লেবেলিং করে দিবা। তারপরে কি বলছে? নিলয়ের অঙ্কিত দ্বিতীয় চিত্রটির প্রধান অংশটি বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। দ্বিতীয় চিত্রটি মস্তিষ্ক। মস্তিষ্কের কাজ কি? মস্তিষ্ক আমাদের অগ্র মস্তিষ্কের কাজগুলা লিখবা, মধ্য মস্তিষ্কের কাজগুলা লিখবা, লঘু মস্তিষ্কের কাজগুলা জাস্ট প্যারা প্যারা করে লিখে ফেলবা। ঠিক আছে, ওকে। 3-এর গ বুঝিনি। 3-এর গ কি বাবা? বিশেষ বিশেষ কর্মকেন্দ্র। এই যে দেখো তোমার কি বলছে? উন্নত এবং সুগঠিত বিশেষ কর্মকেন্দ্র, তোমার উদ্দীপকেই তো দেওয়া। আর সেরিব্রাম মানে কি? অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের কাজ লিখবা, বা সিম্পল। ক নাম্বার কেন বুঝবা না? সেরিবেলাম কি? আপু কি বললাম? লঘু মস্তিষ্কে যে পন্সের অংশ থাকে তার বিপরীত অংশে পাতার মতো অংশটাকে সেরিবেলাম বলা হয়। ঠিক আছে,
এখন আমরা 5 নাম্বার চ্যাপ্টার শেষ, এখন আমরা একটু 6 নাম্বার চ্যাপ্টারটা পড়বো। 6 নাম্বার চ্যাপ্টার পড়ানোর আগে আমি কয়েকটা টার্মস বলি। একটা হচ্ছে তোমার আয়ন। আয়ন জিনিসটা কি? যখন কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। এই আয়ন আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, আরেকটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কি? যখন সে ইলেকট্রন ত্যাগ করে। আর অ্যানায়ন কি? যখন সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রনের চিহ্নটা কি? মাইনাস। তাহলে ইলেকট্রন ত্যাগ করা মানে কি? একটা কোষের মধ্যে, মনে করো এটা একটা সেল, এর মধ্যে তোমার এরকম দুইটি ইলেকট্রন ছিল। এই দুইটি ইলেকট্রন থেকে সে মনে করো একটা ইলেকট্রন বাহিরে বের করে দিল। তাহলে বলো তো তার মধ্যে মাইনাসের পরিমাণ এখন কি কম থাকবে নাকি বেশি থাকবে? বলেন দেখি আমাকে। আপু যে একটা জিনিস তোমাদেরকে বললাম যে একটা মৌল যার মধ্যে দুইটি ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে কি নেগেটিভ চিহ্ন, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার পরিমাণটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? মানে ইলেকট্রনের পরিমাণ বেশি হবে না কম হবে? কম হবে। কম মানে কি? তার মধ্যে এখন প্লাসের সংখ্যাটা বেড়ে গেছে, মাইনাসের সংখ্যাটা কমে গেছে। এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কোনটাকে আমরা ক্যাটায়ন বলবো কোনটাকে অ্যানায়ন বলবো এখানের মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে? যদি কোনো কিছুর ওপর, মনে করো সোডিয়ামের ওপর প্লাস চিহ্ন থাকে, তার মানে কি বুঝতে হবে? সে ইলেকট্রন ছেড়ে দিছে। আর যদি কোন একটা, মনে করো এটা একটা ক্লোরিন, তার উপর মাইনাস আছে, তার মানে কি? সে ইলেকট্রন তার মধ্যে আরো নিয়ে নিছে। খুবই সিম্পল। আয়ন শব্দটার মানে কি? আয়ন শব্দটার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে বা একটা ইলেকট্রন গ্রহণ করছে। মনে করো তোমার ইউনিফর্মের মধ্যে তুমি জুতা মোজা সবকিছু পরে ফেলছো, কিন্তু তুমি যদি সাথে একটা মাফলার নিয়ে ফেলো তখন কি হচ্ছে? একটা জিনিস অতিরিক্ত নিয়ে নিচ্ছ না? এই যে অতিরিক্ত যে অবস্থানটা মৌলের ক্ষেত্রে, সেটাকে আমরা বলে থাকি আয়ন। ঠিক আছে? তোমার একটা, মনে করো একজন স্টুডেন্ট, তার কি কি প্রয়োজন? সে জামা পরবে, ব্যাগ নিবে, জুতা পরবে। এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। এখন এই স্বাভাবিক অবস্থা থেকে সে যদি একটা অতিরিক্ত অংশ যুক্ত করলো, মনে করো সে একটা মাফলার পরলো। ঠিক আছে? সে একটা মাফলার পরলো, তাহলে কি এটা অতিরিক্ত একটা অবস্থা না? স্বাভাবিকের থেকে একটু ব্যতিক্রম। যখন এই ব্যতিক্রম অংশটাতে কিছু একটা যুক্ত হচ্ছে, বারবার বলি যুক্ত, যুক্ত হওয়া, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি অ্যানায়ন। আর যখন একটা জিনিস চলে যাচ্ছে, মনে করো তুমি জুতা ছাড়া স্কুলে চলে গেছো, সেটা কি হবে? সেটা হবে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? একটু চিন্তা করো, কাটা কি কাটতেছে? ইলেকট্রন কেটে বের করে দিচ্ছে। ঠিক আছে? কাটা। ক্যাটায়নকে কিভাবে মনে রাখবো? কাটা কি কাটতেছে? সে ইলেকট্রন কেটে বের করে দিচ্ছে এবং তার চিহ্নটা কি হবে? প্লাস। আর যে অ্যানায়ন, সে কি করতেছে? আরো গ্রহণ করতেছে। অ্যানায়ন মানে কি? আনা। অ্যানায়ন মানে আনা। কি আনা? ইলেকট্রন আনা। এবং তার চিহ্ন তখন কি হয়ে যাচ্ছে? মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি আয়নটা কি? স্বাভাবিকের থেকে কিছুটা ব্যতিক্রম অংশ, সেটাকে আমরা বলি আয়ন। এখন এই আয়নটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি ক্যাটায়ন, আরেকটাকে বলি অ্যানায়ন। ক্যাটায়নটা কি? ক্যাটায়ন শব্দটা কিভাবে মনে রাখবো? কাটা। কি কাটে? ইলেকট্রন কেটে দেয়। ইলেকট্রন কাটার পর তার অবস্থাটা কি হয়? তার উপর প্লাস চিহ্ন থাকে। আর যখন আমি বলতেছি অ্যানায়ন, তার মানে কি? আনা। কি আনা? ইলেকট্রন আনা। ইলেকট্রন আনার কারণে তার চিহ্নটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে আমরা ক্যাটায়ন, অ্যানায়ন, আয়ন জিনিসটা কি বুঝতে পারছি? এই স্লাইডের একটা তোমরা ছবি এসএস নিয়ে রাখতে পারো।
সিম্পল বাবা, একদম সিম্পল। জিনিসটা একটু মনে রাখো। জিনিসটা হচ্ছে আয়ন স্বাভাবিক অবস্থার থেকে ব্যতিক্রম অবস্থা, তার মধ্যে নতুন কিছু একটা যুক্ত হচ্ছে বা কোন একটা কিছু হারিয়ে যাচ্ছে। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটাকে বলি ক্যাটায়ন, একটাকে বলি অ্যানায়ন। ক্যাটায়ন শব্দটাকে এভাবে মনে রাখো, কাটা। কাটা মানে কি? সে কোন একটা কিছু কেটে বের করে দিচ্ছে। কি কেটে বের করে দিচ্ছে? ইলেকট্রন। অ্যানায়ন মানে কি? আনা। কি নিয়ে আসতেছে? ইলেকট্রন নিয়ে আসতেছে। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের পার্থক্যটা মনে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। প্রথম প্রশ্নটা কি বলছে? পরমাণুর, দেখো ধনাত্মক। ধনাত্মক মানে কি? আমরা জানি একটা পরমাণুর কথা তুমি যদি চিন্তা করো, পরমাণুর মধ্যে তিনটা অংশ থাকে। একটাকে আমরা বলি প্লাস, এখানে থাকে একটা মাইনাস, আর মাঝে একটা অংশ থাকে যে কি থাকে? নিউট্রাল বা নিরপেক্ষ। চারিপাশে ঘুরে বেড়ানো যে ব্যক্তি, যার চার্জ হচ্ছে ঋণাত্মক, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইলেকট্রন। আর যত প্লাস, তার মানে কি? তার মধ্যে যত পজিটিভিটি, সেটাকে আমরা কি বলতেছি? প্রোটন। আর আরেকটা অংশ থাকে যে কি একদম নিরপেক্ষ, না সে প্রোটন না সে ইলেকট্রন, সেটাকে আমরা কি বলি? নিউট্রন। আমার প্রশ্নটা কি বলছে? ধনাত্মক কণিকার নাম কি? সেটা কি হবে? সেটা হবে প্রোটন। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কি? তোমাদের কয়েকটা জিনিস একটু ভালো করে মনে রাখতে আমি বলবো। প্রথম যে 20টা মৌল, সেটা চেষ্টা করবা একটু ভালো করে মনে রাখার, ঠিক আছে? প্রথম যে 20টা মৌল, সেখান থেকে কিন্তু অনেক অনেক এমসিকিউ দিতে পারে তোমাদেরকে, তাই ওই অংশগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। একটু আমাকে এটার অ্যান্সার বলে দাও তো, যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত থাকে? দেখি কারা কারা পারে। ভেরি গুড, কি হবে? 6। তোমরা সবসময় 20টা মৌলের নামগুলো একটু ভালো করে মনে রাখবা। সেটা হচ্ছে প্রথমে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে আসি হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তারপরে আর কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো একটু ভালোভাবে মনে রাখবা। এই মৌলগুলার কোনটার কত সংখ্যা, যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন কি 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। ঠিক আছে? এগুলা একটু ভালো করে মনে রাখবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস একটা খাতায় পারলে এঁকে রাখো ছোট ছোট করে। এর মধ্যে যেগুলার থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন। এইগুলার ইলেকট্রন বিন্যাস খুব ভালো করে শিখবা। আপু যেগুলাতে ইয়েলো টিক দিচ্ছে সেগুলা একটু ভালো করে মনে রাখো, আর চাইলে এসএস নিয়ে রাখতে পারো। এগুলা থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে। বুঝতে পারছি মারিয়া। ওকে, তারপরে একটা আসি, অক্সিজেন পরমাণুতে কতটা প্রোটন থাকে? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আসো আমরা একটু প্র্যাকটিস করি। অক্সিজেন হচ্ছে 8, তার মানে এটাকে তুমি যদি লিখো কিভাবে থাকে? আমরা জানি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, রাইট? 2টি ইলেকট্রন থাকে, এবং তারপরের কক্ষপথে তোমার কয়টা থাকবে? যদি তুমি 8 থেকে 2 বাদ দাও, বাকি থাকে 6টা। তাহলে
তার এখানে মূলত 6টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে সবসময় মনে রাখবো আমরা দুইটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখবো। একটাকে বলি 2 এর নিয়ম, আরেকটাকে বলি অষ্টক নিয়ম। 2 এর নিয়মটা কি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে হবেই হবে। অষ্টকের নিয়ম কি, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আপু আমি যে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, এটাই বা আমি কিভাবে মনে রাখবো? ঠিক আছে, কিভাবে মনে রাখবো সেটার একটা সূত্র আছে। সেই সূত্রটাকে আমরা কি বলি, 2n²। n এর মানটা তুমি জাস্ট পরিবর্তন করে করে বসাবা। যদি প্রথম কক্ষপথ হয় n সমান সমান হবে 1, এবং তুমি যদি এই সূত্রতে বসাও সেটা কি হবে, 2 × 1 সমান সমান 2। n এর মান যদি হয় 2 তখন কি হবে, 2 এভাবে 2 এর হোল স্কয়ার সমান সমান 2 × 2 এর হোল স্কয়ার করলে কত হয়, 4, তখন এখানে কি হবে 8। n এর মান মনে করো 3, তখন কি হচ্ছে, 3 এর হোল স্কয়ার করো কত হয় 9, তাহলে কত হবে 18। এইভাবে মূলত পর্যায়ক্রমে তোমার চলে আসে যে কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে। এটার ফর্মুলাটা কি, এটাকে আমরা বলে থাকি 2n²। n এর মানটা মূলত আমরা পরিবর্তন করি। প্রথম কক্ষপথ হলে n এর মান হয় 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান হয় 2, তৃতীয় কক্ষপথ হলে n এর মান হয় 3। যদি কেউ পরিচিত না হয়ে থাকো এই সূত্রের সাথে, ঝটপট এটার একটা এসএস নিয়ে ফেলতে পারো। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি। যদি আমরা অক্সিজেনেরটা চিন্তা করি, প্রথমে আমার এখানে থাকবে নিউক্লিয়াস, তারপরের একটা আবরণ, তারপর একটা আবরণ। কারণ আমরা কি জানি, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 8, তাহলে কি হবে, প্রথম কক্ষপথে 2টা, এই যে দ্বিতীয় কক্ষপথে 6টা। কেন এখানে 6টা হইলো, 8 থেকে তুমি 2 বিয়োগ করলে থাকে 6, তাহলে প্রথম কক্ষপথে এখানে কি বসবে, এখানে তোমার এই যে 2টি ইলেকট্রন আর বাকি 6টি ইলেকট্রন এভাবে করে বসে যাবে। তাহলে অক্সিজেন পরমাণুতে কয়টা প্রোটন থাকে, সেটা হবে 8টি প্রোটন থাকে। তোমার সর্বমোট 8টি প্রোটন থাকে, ঠিক আছে। এরপর আসি, সোডিয়ামের একটি পরমাণুতে কয়টা প্রোটন থাকে। সোডিয়ামের সবসময় তোমার থাকবে 11টা করে প্রোটন। কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা কি, আমরা জানি কার্বনের 3টা আইসোটোপ থাকে। আইসোটোপ শব্দটার মানে কি, দেখো এখানে একটা প আছে, প থেকে সবসময় মনে রাখবা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। পারমাণবিক সংখ্যা একই মানে কি, তাদের প্রোটন সংখ্যাগুলো সবসময় একই একই থাকবে, কিন্তু ভর সংখ্যাটা মানে কি, ভর সংখ্যা মানে তোমার প্রোটন যোগ নিউট্রন যে সংখ্যাটা সেটা পরিবর্তন হবে। আর আরেকটা জিনিস আমরা সবসময় জানি না, যে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তার মানে অক্সিজেনের যেহেতু 8টা প্রোটন ছিল, তার মানে তার 8টা ইলেকট্রনই থাকবে। আর ভর সংখ্যাটা কি, একদম মাঝের অংশ যেখানে তোমার প্রোটন এবং নিউট্রনের যোগফল থাকে, ঠিক আছে। ওকে, এবার আসি কার্বনের দ্বিতীয় আইসোটোপের তাহলে ভর সংখ্যা কি। আইসোটোপ এমন একটা জিনিস যাদের আইসোটোপের মধ্যে আছে প, সেখান থেকে আমি মনে রাখবো পারমাণবিক সংখ্যা একই কিন্তু এদের ভর সংখ্যাটা আলাদা হবে। কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে 13। নরমালি কার্বনে কি থাকে, নরমালি কার্বনে থাকে তোমার 6, 12, কিন্তু এর আইসোটোপে কি থাকে, প্রোটন সংখ্যা 6ই থাকে কিন্তু ভর সংখ্যা হয়ে যায় 13। ক্লিয়ার। এরপরে একটা মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35, তাহলে নিউট্রন সংখ্যা কি। তাহলে আপু যে একটু আগে বললাম যে ভর সংখ্যা সমান সমান আসলে কি, প্রোটন যোগ নিউট্রন। ভর সংখ্যা কত বলছে, 35, প্রোটন সংখ্যা কত 17, নিউট্রন সংখ্যা ধরে নিলাম x, তাহলে x সমান সমান কি হবে
35/17 কত হয় বলো? কত হয়? এটার অ্যান্সার হবে ডি 18। ক্লোরিনের ভর সংখ্যা কত? 17 এর পারমাণবিক সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত? 35। আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে আসলে কি বোঝায়? তার মানে কি অক্সিজেনের প্রোটন সংখ্যা ঠিক আছে এবং তার ভর সংখ্যা কি 8? এখানে তো একটু ঘাপলা লাগতেছে। তারপরে কি বলছে? দ্বিতীয় শক্তির স্তরে 6টি ইলেকট্রন। হ্যাঁ, আমরা অবশ্যই দেখছি যখন আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করছি, প্রথম স্তরে 2টা, পরের স্তরে 6টা। কারণ প্রথম শক্তি স্তরে যদি 2টা থাকে তাহলে এই 6 কিভাবে আসলো? 8 থেকে জাস্ট 2 মাইনাস করে আমি 6 পাইছি, সেটাও ঠিক। এরপরে বলছে ভর সংখ্যা 8, কখনোই না, ভর সংখ্যা 8 এর দ্বিগুণ হবে, সেটা কত হবে? সেটা হয় 16 হবে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। ভর সংখ্যা সবসময় মনে রাখবা পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হয়ে তার সাথে 1 যোগ বিয়োগ করে মূলত হয়ে থাকে ভর সংখ্যাটা। ভর সংখ্যা চেনার মনে রাখার উপায়টা কি? তোমার যেটা থাকবে সেটার দ্বিগুণ করে তার সাথে 1 যোগ করবা বা 2 যোগ করবা, এরকম আশেপাশে থাকে। তুমি সংখ্যাটা বুঝার প্রথম উপায় হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যাটাকে জাস্ট 2 গুণ করবা, তারপরে দেখবা যে এর আশেপাশে কোন অপশনগুলো আমার দেয়া আছে। এরপর আসি, ফসিলের বয়স জানা যায় কিসের মাধ্যমে? আইসোটোপের ক্ষয় দেখে। ফসিলের ক্ষয় দেখে, স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত দেখে। সেটা কখনো ফসিলের ক্ষয় দেখে আমরা বুঝতে পারবো না। ফসিল তো আমার কাছে প্রাপ্ত জিনিস, সেটা যদি ক্ষয় হয় তাহলে আমি বুঝবোটা কি? তাই না? আমার বুঝার তো কোনো উপায় থাকবে না। তাহলে আমার লাগবে আইসোটোপের ক্ষয় দেখা এবং স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা সবসময় 14। এর জন্য আপু বলছি প্রথম 20টা মৌল কোনটা কি কি পরপর আসে সেটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন আছে কত? ম্যাগনেসিয়াম দেখো, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15। এই 5টা থেকে অনেক অনেক প্রশ্ন পাবা, মনে রাখবা 11 থেকে 15 কোনটাকে কি কি। তাহলে কি হবে? ম্যাগনেসিয়ামের 12। একটা মৌল যার পারমাণবিক সংখ্যা তোমার 16, ভর সংখ্যা 32, তাইলে এর ইলেকট্রন বিন্যাসটা কি বলো তো আমাকে? প্রথমে ইলেকট্রন সংখ্যাটা আপুকে জানাও। সেটা কি? সেটা হচ্ছে 16। ভেরি গুড, সেটা হচ্ছে 16। 16কে আমি কিভাবে লিখবো? 2। প্রথম কক্ষপথে আমরা জানি 2টা থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকতে পারে, তাহলে অবশিষ্ট থাকে কয়টা? 6টা। সেটার কারেক্ট অ্যান্সার কি হবে? বি। তোমরা জিনিসগুলো বুঝো তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করে? এক ধাপে ধাপে যাবা। যদি তোমার কাছে এরকম দেয় নিয়ন 10টা, সেটাকে ভেঙে কিভাবে লিখবা? প্রথম কক্ষপথে 2টাই বসবে, বসালাম। বাকি থাকে কয়টা? 10 থেকে 2 বাদ দিলে 8। দ্বিতীয় কক্ষপথে 8টা থাকে, বাস ফাইন, 8টাই আছে আমার এখানে। তারপরে যদি একটু উপর সংখ্যার দেই, মনে করো অ্যালুমিনিয়াম 13, কিভাবে লিখবা? প্রথমে 2টা, তারপরে 13 থেকে 2 বাদ দিলে কত থাকে? 11। 11-র মধ্যে দ্বিতীয় কক্ষপথে আমরা জানি 8টা ইলেকট্রন থাকতে পারে, বসালাম। তাহলে কত গেল? 2 আর 8 যোগ করলে 10, বাকি থাকে কয়টা? 3টা, সেটা কোথায় চলে যাবে? তৃতীয় কক্ষপথে। এভাবেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, ঠিক আছে? ওকে, একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 16 এবং ভর সংখ্যা 32, তাহলে কি পারমাণবিক সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা? ঠিক। প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যাও কি 16? অবশ্যই, কারণ ভর সংখ্যা সমান কি কি এইটার সাথে নিউট্রন সংখ্যা। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 1, 2 ও 3। খুবই ইজি এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এরপরে দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 11 এবং 12, তাহলে এখন তোমরা আমাকে বলো তো মৌল 11 এবং 12, আপু একটু আগে দেখাইছি, এদের নামগুলো একটু আপুকে কমেন্টে বলো তো। বলেন দেখি 11 আর 12-তে কে কে ছিল? কোন কোন মৌল ছিল?
এই তো সবার আগে রাশিদা উত্তর দিছে, সেটাও বলছে 11 হচ্ছে আমাদের সেই সোডিয়াম, যেটাকে এনে লিখি, আর 12তে ছিল ম্যাগনেসিয়াম। এই ধাতুগুলা সবসময় মনে রাখবা, এরা একটু ধনাত্মক জাতীয় হয়, ধাতু প্রকৃতির হয়, এবং ধাতু জাতীয় যা কিছু আছে সবকিছু একটু ধনাত্মক হয়, এবং তাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং তারা কি করে, অবশ্যই ইলেকট্রনকে কি করতেছে, ত্যাগ করতেছে, ঠিক আছে। এবং কি এদের 1 ও 3, আচ্ছা ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে না, আচ্ছা ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, তাহলে তো এটা ধনাত্মক চার্জ বিশিষ্টই হবে। মেবি এখানে অপশন ছিল ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জ বিশিষ্ট না, এরা সবসময় ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। এই অপশনটাতে একটু ভুল আছে, এখানে ঋণাত্মক হবে। ওকে, এরপরে আমরা 16 নাম্বারটার দিকে একটু তাকাই। এ ও বি প্রকৃতপক্ষে মৌল না। আমরা এই প্রশ্নটাতে কি করব, এ মৌলের প্রোটন সংখ্যা কয়টা, আসো গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে কি হবে, কারেক্ট অ্যান্সার 11। কিভাবে করলাম, সবসময় মনে রাখবা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সেম হয়। সে অনুযায়ী আমি কি করছি, এর চারিপাশে কয়টা ইলেকট্রন আছে সেটা কাউন্ট করছি, যে কয়টা ইলেকট্রন সেই কয়টাই কিন্তু কি থাকবে, প্রোটন। এরপরেরটাতে কি বলছে, বি মৌলর দিকে একটু তাকাই। বি মৌলটা আসলে কি, আসো দেখি। বি মৌলটাতে হচ্ছে তোমার ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8টা তো থাকবে, 10টা 11 12 13 14 15 16 17 17 17 মানে কি, এখানে ক্লোরিন আছে, রাইট। তাহলে 17 নাম্বারটার দিকে আমরা একটু তাকাই, কি বলছে, বি অ্যানায়নে পরিণত হবে। আচ্ছা দেখা যাক, এ ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়নটি হবে সোডিয়াম। দেখি এখানে আছে তোমার কয়টা, 11, তার মানে কি সে একটা সোডিয়াম। সোডিয়ামের দেখো এর এই কক্ষপথটা স্থিতিশীল না, স্থিতিশীল আর অস্থিতিশীল তো আমরা বুঝি, রাইট। স্থিতিশীল হচ্ছে একটা কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকার দরকার ঠিক সেই কয়টাই আছে। দ্বিতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকার দরকার, 2টি ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকার দরকার, 2টি ইলেকট্রনই আছে। দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকার দরকার, 8টি ইলেকট্রনই আছে। এই পর্যায়গুলোকে আমরা বলি স্থিতিশীল। সোডিয়ামের দেখো তুমি তৃতীয় কক্ষপথে 8টা থেকে 18টা থাকার দরকার ছিল, তার হাতে আছে মাত্র 1টা। সে যদি স্থিতিশীল হতে চায় তার ক্ষেত্রে কি সুবিধাজনক হবে বলতো, 7টি ইলেকট্রন গ্রহণ করা নাকি 1টি ইলেকট্রন ছেড়ে দাও, এটা আপুকে একটু কমেন্টে জানাও তো। একটু আপুকে বলো তো। সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। সে যদি পরিপূর্ণতা পেতে চায়, পরিপূর্ণতা মানে কি, সে যদি স্থিতিশীল হতে চায় তাই হয় 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে বা 17টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে কি বলতো, ইজি, 1টি ইলেকট্রন সে ছেড়ে দিবে। 1টি ইলেকট্রন সে যখন ছেড়ে দিল, তার মধ্যে যত নেগেটিভ জিনিস ছিল, নেগেটিভ জিনিসের মধ্যে একটু কমে গেল না। ইলেকট্রন মানে কি, নেগেটিভ জিনিস, নেগেটিভ জিনিস চলে গেলে তখন তার মধ্যে কি হবে, নেগেটিভিটি কমে, তার মধ্যে কি হবে, পজিটিভিটি বাড়বে। তার মানে কি সে একটা প্লাস হবে। প্লাস মানে কি, সে হয়ে যাবে ক্যাটায়ন। কারণ আপু কি বলছি, ক্যাটায়ন মানে কাটা, কি কাটলো, সে ইলেকট্রন কেটে নিজেকে প্লাস চিহ্ন যুক্ত করলো, রাইট। এরপর এদিকে একটু তাকাই, এই যে ক্লোরিন বাবাজির শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন তার যে আছে, সে যদি স্থিতিশীল হতে চায় তার আর কয়টা দরকার, 1টি ইলেকট্রন দরকার না। আমরা কি জানি, তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলেও সেটা একটা স্থিতিশীল পর্যায়ে যায়। এখন সে কি করবে, তার পক্ষে 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ নাকি 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ, একটু বলো দেখি আপুকে কমেন্টে। একটি ইলেকট্রন গ্রহণ, এক্স্যাক্টলি। তাহলে এই যে সোডিয়ামের এই যে দেউলিয়া সেই ইলেকট্রনটা সে কার কাছে চলে আসবে, ক্লোরিনের কাছে চলে আসবে না। ক্লোরিনের মধ্যে এখন নেগেটিভিটি, ইলেকট্রনটা গ্রহণ করার জন্য তার নেগেটিভিটি কি হলো, আরো বেড়ে গেল না। নেগেটিভিটি বাড়ার কারণে ক্লোরিন তখন কি হয়ে গেল, মাইনাস, রাইট। মাইনাস হয়ে যাবে না, অ্যানায়ন হয়ে যাবে না। অ্যানন মানে কি, আনা, সে কি নিয়ে আসলো, সে ইলেকট্রন নিয়ে আসলো। এই যে যারা বলতেছো কাটা, কাটা কার জন্য সহজ ছিল, সোডিয়ামের, কারণ তার মাত্র 1টা ছিল, সে 1টাকে ছেড়ে দিবে। ক্লোরিনের লাস্ট সেলে 7টি ইলেকট্রন ছিল, সে যদি স্থিতিশীল হইতে চায় 1টি ইলেকট্রন গ্রহণ করা তার জন্য সহজ হবে 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে।
সে একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটাতে কি বলছে, বি অ্যানায়নে পরিণত হয়, অবশ্যই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি বলছে, এ ইলেকট্রন ত্যাগ করলো, অবশ্যই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্যাটায়নটি হবে সোডিয়াম 2+, অবশ্যই না, কারণ সেটা হবে সোডিয়াম প্লাস 2+, না, সে একটা ইলেকট্রন ছাড়লো, দুইটা না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, 1 ও 2, 3 হবে না। ওকে, 18 নাম্বার, উদ্দীপকে প্রদত্ত পরমাণুটির ভর সংখ্যা কত, দেখি আসো। কি বলছে, কয়টা আছে, 1, 2, 3 এবং 4 আছে। তাহলে দেখো তো এটাকে কি বলবো আমরা, এবং তার এদিকে তুমি যদি তাকাও একদম মাঝে মাঝে কিন্তু তার আরেকটি ইলেকট্রন আছে, চারিদিকে প্রোটন আছে, এখানেও কিন্তু তার একটা প্রোটন আছে, এবং তার চারিদিকে যে 1, 2, 3, 4 এবং মাঝে একটা প্রোটন আছে। তাহলে তার কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, প্রদত্ত, ও আচ্ছা ভর সংখ্যা, 1 সেকেন্ড, ভর সংখ্যা, আমি কি বলছি, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটা 5, কিন্তু তোমার ভর সংখ্যাটা তখন কি হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 6টা না, সেই 6 থেকে তোমার কি করতে হবে, ভর সংখ্যা মানে কি, মাঝের এই সংখ্যাটা, ভর সংখ্যা মানে তার মাঝে যা যা কিছু আছে, তার মাঝে কয়টা আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, এর জন্য এটার ভর সংখ্যা কি হবে, 6। ভর সংখ্যা সবসময় মাঝের নিউক্লিয়াসের ভর, সেই নিউক্লিয়াসের ভরটা হচ্ছে তোমার এখানে 6, ঠিক আছে। ওকে, এরপরে আসি, এখানে কি বলছে যে ক্যাটায়ন গঠনে সক্ষম অধাতুর সাথে বিক্রিয়া করে একটি আইসোটোপ, কি হবে এটার কারেক্ট অ্যান্সার, ক্যাটায়ন গঠনে কি সম্ভব হবে, কেন হবে, দেখি তো, দেখি তার লাস্ট সেলে 2টি ইলেকট্রন আছে, চিন্তার বিষয়, অধাতুর সাথে বিক্রিয়া করবে সেটা একটা চিন্তার বিষয়, একটি আইসোটোপ, সে একটা আইসোটোপ, অবশ্যই সে একটা আইসোটোপ, কিন্তু দেখো সে অধাতুর সাথে কিন্তু বিক্রিয়ার অপশনটা অতটা যুক্তিযুক্ত না, কারেক্ট অ্যান্সার কি, দেখো তো 1 এবং 2, ক্যাটায়ন গঠনে সক্ষম, হ্যাঁ, কারণ সে কি করবে বলতো, একটি ইলেকট্রন বা 2টি ইলেকট্রন সে ছেড়ে দিবে। এরপরে কি, অধাতুর সাথে বিক্রিয়া করবে, যখনই ছাড়ার অংশটা হবে, আমি একটা জিনিস বলে রাখি, যখন কোনো মৌল কোনো কিছু ছেড়ে দিচ্ছে, যখন কোনো মৌল কোনো কিছু ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসবে, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবা সে অধাতুর সাথেই বিনিময়টা করবে, অধাতুর মধ্যে অনেক অনেক ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা মানে একটু কমতি থাকে, অধাতুর মধ্যে ইলেকট্রনের একটু কমতি থাকে, তো সেই কমতিটা পূরণের জন্য সে মূলত নির্ভর করে থাকে এমন কিছু মৌলের ওপর যেগুলা মূলত ধাতু প্রকৃতির, যার মধ্যে ইলেকট্রন সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে এবং সে ইলেকট্রন ছেড়ে দিলে তার জন্য ভালো হয়, ঠিক আছে। তাহলে কি হবে, এটা একটা আইসোটোপ হবে না, কিন্তু সে অধাতুর সাথে বিক্রিয়া করবে কারণ সে একটা ক্যাটায়ন হতে সক্ষম হচ্ছে, ঠিক আছে। এরপরে আসি, XYZ 3টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 10, 11 এবং 12, 10 নাম্বার কে বলতো, 10 নাম্বার থাকে কি, নিয়ন, তাহলে নিয়নের ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা, আমরা কি জানি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমরা বুঝতে পারছি তো এখানে কি হচ্ছে কাহিনীটা, আইসোটোপ কিন্তু হবে না, কিন্তু কি বললাম আপু, আইসোটোপ হবে না, আইসোটোপ হবে না, আইসোটোপ কিভাবে আমি বলি, আইসোটোপ হচ্ছে এমন একটা জিনিস যার প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ডিফারেন্ট, ঠিক আছে। কি হবে বলতো, আইসোটোপ হবে না, কিন্তু 1 এবং 2 কারেক্ট হবে, কেন, সে ক্যাটায়ন গঠনের সক্ষম, সে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, এবং আপু আরেকটা কথা তোমাদেরকে কি বললাম বলতো, যে অধাতুগুলোর মধ্যে একটা 2টি ইলেকট্রনের একটু কমতি থাকে, সেই কমতিটা পূরণ করতে কারা চলে আসে, ধাতু, যাদের মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকে এবং ইলেকট্রন ছেড়ে দিলে তার জন্য ভালো হয়, ঠিক আছে। ওকে, এরপরে আমরা একটা শর্ট প্রশ্নে দেখি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বলতে কি, অবশ্যই পারমাণবিক সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও কি 8টা, ক্লিয়ার, এবং তার ভর সংখ্যা কত, 16। এরপরে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, তাহলে নিউট্রন সংখ্যা কি, ওই যে ভর সংখ্যার যে সূত্র সেভাবে আমরা করব, ভর সংখ্যা সমান সমান কি আপু বলছি, কি হয়, নিউট্রন প্লাস প্রোটন, ভর সংখ্যা যদি 23 হয়, পারমাণবিক সংখ্যা তোমার 11, তাহলে তোমার এখানে নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হবে তোমার 12, সিম্পল।
আইসোটোপ বলতে কি বোঝায় আপু আগেই বলছি, প আছে তার মানে কি প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট। নাম থেকেই সবকিছু বুঝে ফেলবো আমরা। আইসোটোপ দ্বারা কিভাবে ফসলেরই না জানা যায়, ক্ষয় পরিমাপ করে আইসোটোপ কতটুকু, আইসোটোপ কত ক্ষয় হচ্ছে সেটার মাধ্যমে বুঝি। ঠিক আছে, ওকে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন হচ্ছে তোমার 17, তাহলে 17কে আমি কি লিখবো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে তাহলে কয়টা যাবে, 7টা। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। এসব ক্ষেত্রে চেষ্টা করবা চিত্রটা একটু এঁকে দেওয়ার। এই যে দ্বিতীয় কক্ষপথে দিব 2টা, তৃতীয় কক্ষপথে এগুলো একটু কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবা। আপুর এখন হচ্ছে কম্পাসটা নেই, আপু ওভাবে এঁকে দেখাতে পারছি না, কিন্তু সুন্দরভাবে কম্পাস ইউজ করা আশা করি তোমরা জানো। বাস শেষ। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে পার্থক্য সুন্দর মতো লেখা আছে, চাইলে এটার একটা এসএস নিয়ে ফেলতে পারো। যারা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যানায়ন, যারা ত্যাগ করে তারা ক্যাটায়ন। ক্যাটায়ন ধনাত্মক চার্জ বিশিষ্ট, অ্যানায়ন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ক্যাটায়ন প্রকাশের জন্য মৌলের কি করে, প্রতীকের উপর একটা ধনাত্মক চিহ্ন, আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা একটা ঋণাত্মক চিহ্ন বসাই। এটার একটা এসএস নিয়ে ফেলে, এটা অনুধাবনে আসতে পারে বা শর্ট প্রশ্নেও আসতে পারে। ওকে, আয়ন কিভাবে সৃষ্টি হয় আপু আগেই বলছি, যখন একটা মৌল একটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে তখন সে অংশটাকে আমরা কি বলি, আয়ন বলে থাকি। এবার এই প্রশ্নটার দিকে তাকাই। এই মৌলের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 12, তার মানে কি এ বলতে কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই কার্বনকে। বি ও সি মৌল দুটির পারমাণবিক সংখ্যা এ মৌলের সমান, তার মানে বি সি দুইটাই কি বলতো 6 এ মৌল দুটি নিউট্রন সংখ্যা 7 এবং 8, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে বুঝতেছো, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাতেই ভিন্ন, তাইলে এটা কি বোঝানো হচ্ছে, আইসোটোপ। এ হচ্ছে কার্বন আর বি আর সি হচ্ছে কার্বনের দুইটা আইসোটোপ। আয়ন কি শুরুতেই বলছি যে যেটা হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করে যে অবস্থান সেটা। এরপরে হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন, নিষ্ক্রিয় জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, মনে করো হিলিয়ামের 2, তোমার প্রথম কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার দরকার যদি তার মধ্যে সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় শব্দটার মানে কি, মূলত কাহিনীটা কি হয়, যখন দুইটা মৌল একে অপরের সাথে বিক্রিয়া করে, কখন করে, যখন তাদের মধ্যে ইলেকট্রনের কমতি থাকে বা ইলেকট্রনের বেশি থাকে, তাই না। যেটা নিষ্ক্রিয় তার কক্ষপথে যে কয়টা থাকার দরকার ঠিক সেই কয়টাই আছে, তার বাড়া বা কমার কোনো কিছু প্রয়োজনীয়তা নাই, এইসব মৌলকে আমরা নিষ্ক্রিয় বলি। এবং নিষ্ক্রিয় মৌল শব্দটার মানে এটা, সে অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান বা প্রদান কোনো কাজই করবে না, কারণ সে অলরেডি একটা স্থিতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, এই মৌলটির ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা পারবো আমরা ভর সংখ্যা থেকে জাস্ট বিয়োগ করে আমরা লিখে ফেলবো। উদ্দীপকে মৌল 3টি পরস্পর আইসোটোপ, কেন আইসোটোপ, আইসোটোপের মধ্যে আছে প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা আলাদা। কিভাবে বুঝলাম, নিউট্রন সংখ্যা যদি একটার সাথে একটার 8 হয় তাহলে 6-এর সাথে 7 যোগ করলেও যেমন একটা ভিন্ন ভর সংখ্যা পাবো, আবার 6-এর সাথে 8কে যোগ করলে আরেকটা ভিন্ন ভর সংখ্যা পাবো। ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা একই, তার মানে এরা একে অপরের আইসোটোপ। এরপরে আসি অ্যানায়ন কাকে বলে, যেটা ইলেকট্রন গ্রহণ করতেছে। সোডিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে, দেখো সোডিয়াম যখন প্লাস হয়ে যাচ্ছে, দেখো সংখ্যাটাতে কি বলছে প্লাস, সোডিয়ামের থাকে 11টা, প্লাস হওয়া মানে কি সে একটা ইলেকট্রন মাইনাস করে দিছে, 10 থেকে একটা ইলেকট্রন মাইনাস করা মানে কি তার আছে কয়টা 10টা, সেটাই লিখবা 10টি ইলেকট্রন আছে, সিম্পল। এরপরে এ পরমাণুর পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা, আসো দেখি কি আছে। এ পরমাণু সংখ্যা 19, ভর সংখ্যা 19, প্রোটন কয়টা 1 2 3 4 5 6 7 8 9, 9 আছে, তার প্রোটন সংখ্যা 9 এবং পারমাণবিক সংখ্যা তাহলে কত হবে, পারমাণবিক সংখ্যা তোমার যদি এখানে হয় 9, দেখো 1 2 3 4 5 6 7 8 9, পারমাণবিক সংখ্যা তার 9, ভর সংখ্যা 19, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে
19 থেকে 9 বাদ দিলে আসে 10। খুবই সিম্পল। প্রত্যেকটা দেখছো টার্মিনোলজি তোমার ভর সংখ্যা সূত্র দিয়ে আসতেছে, তাহলে সূত্রটা ভালো মতো মনে রাখো, ঠিক আছে? একের ঘনক না বুঝার কোনো কারণ নাই। নিষ্ক্রিয় মানে আমি শুরুতেই বলছি যে কয়টি ইলেকট্রন থাকার দরকার ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকা মানে সে নিষ্ক্রিয়। তার দুইটা থাকার প্রয়োজন, দুইটাই। তোমার দুইটা আম খাইতে মন চাচ্ছে, তোমার কাছে দুইটা আমই আছে, তুমি কি আরেকটা আম নেওয়ার জন্য কাড়াকাড়ি করবা নাকি তোমার পেট ভরে গেছে দেখে আরেকটা আম দিবা? এই জিনিসটাই মূলত মৌলের ক্ষেত্রে ঘটে থাকে। খুবই সিম্পল। ওকে, এ এবং বি পরমাণুর ধর্মের তুলনামূলক। বিতে কি বলছে? বিতে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো বির প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, যেটা তার আসলেই থাকা উচিত। আমরা জানি প্রথম কক্ষপথে 2টা থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকে। যেহেতু এরকম অবস্থায় আছে তাহলে সেটা কি স্থিতিশীল অবস্থা। আর তুমি যদি এর দিকে তাকাও, দেখো তো এর শেষ কক্ষপথে আছে 1 2 3 4 5 6 7। তার একটি ইলেকট্রন যদি সে পায় তাহলে সে কি অবস্থায় যাবে? স্থিতিশীল অবস্থায়। কিন্তু বর্তমানে সে কোন অবস্থায় আছে? অস্থিতিশীল। এই জিনিসটাই জাস্ট গুছায় লিখতে হবে। এরপরেরটাই কি বলছে? পরমাণু কাকে বলা হয়? ওই যে পদার্থের ক্ষুদ্রতম কণা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সমন্বয়ে গঠিত। ট্রিটিয়াম আইসোটোপ কেন? কারণ কি ওই যে হাইড্রোজেনের মধ্যে যখন আইসোটোপ কখন হয়? যখন ওই যে তোমার পরমাণুর সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। এক্স এ মৌলের নিউট্রন সংখ্যা 19 হলে এর ভর সংখ্যা কত? এর ইলেকট্রন সংখ্যা 18, ভর সংখ্যা বলছে 19, তাহলে সরি নিউট্রন সংখ্যা বলছে 19, তাহলে ভর সংখ্যা কত হবে? এই দুইটাকে যোগ করলেই শেষ। ওয়াই এর দুটি মৌল, তাহলে বলো তো আমাকে এটা আসলে কি? ওয়াইটা আসলে কি? 35। আর্গন, এখানে 18 আর্গনের কথা বলতেছে। ওকে, এরপর আসি 3 নাম্বার। দেখি এখানে বলছে 3 নাম্বার মানে 3টা পারমাণবিক সংখ্যা, তার মানে ইলেকট্রনের সংখ্যা। 3 থাকা মানে কি? লিথিয়াম। 10 থাকা মানে কি? নিয়ন। আর 16 থাকা মানে ক্লোরিন। কি বলছে? ওয়াই এর দুটি মৌল পরস্পর যৌগ গঠনে সম্ভব। দেখো আপু কি বলছে? নিষ্ক্রিয় পরমাণুগুলা কখনো যৌগ বা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। এখানে তোমার যে নিয়ন, তার ইলেকট্রন বিন্যাসটা করলে আসে 2 এবং 8, এই দুইটা মিলেই তো 10 হয়। প্রথম কক্ষপথে থাকার দরকার 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকার দরকার 8টা, একদম পারফেক্ট ওয়াইজ আছে, তাই এ কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। তাহলে কে কে করবে? এক হচ্ছে লিথিয়াম, এক হচ্ছে ক্লোরিন। কারণ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আসে 2 এবং 1, তার শেষ কক্ষপথে এটা অতিরিক্ত। এবং ক্লোরিনেরটা করলে কত? 2 8 7, তার এখানে একটি ইলেকট্রনের কমতি আছে, তাই এই ইলেকট্রনটা এটার সাথে এসে তারা একে অপরের সাথে যৌগ গঠন করবে। জিনিসটার মাঝের যে জিনিসটা সেটা হচ্ছে নিয়ন 10, সেটা একটা নিষ্ক্রিয়, কারণ তার প্রত্যেকটা কক্ষপথে যতগুলা থাকার প্রয়োজন ঠিক ততগুলাই আছে। এরপরে লাস্ট সৃজনশীল কি বলছে? ভর সংখ্যা কি আমরা অলরেডি জানি। অক্সিজেন 2-, তার মানে কি? সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। মাইনাস থাকা মানে কি? সে একটা অ্যানায়ন। এবং তার 2 এর আগে মানে মাইনাসের আগে কোন সংখ্যা আছে? 2টা, তার মানে সে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। চিত্রের সাহায্যে আর মৌলটির, আর মানে কি? 13, 13 মানে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা পারি না, বিন্যাস 2 8 3। এরপর আসি এলএম যৌগটি গঠিত হলে এনএন যৌগ গঠন সম্ভব না। এল মানে হচ্ছে তোমার 3 মানে লিথিয়াম, এটা মানে হচ্ছে ফ্লোরিন, আর 10 মানে কি? নিয়ন। ওই যে আগের কনসেপ্ট, এল এবং এন কখনোই গঠিত হবে না, কারণ এন কি? নিয়ন। নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তার যতটুকু ইলেকট্রন থাকার দরকার ঠিক ততটুকু ইলেকট্রনই আছে, এবং এই নিষ্ক্রিয় জিনিসগুলা কখনোই তোমার বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি ফ্লোরিনের দিকে তাকাও বা একটু লিথিয়ামের দিকে তাকাও, তাদের মধ্যে কিন্তু ইলেকট্রনের কোনোটার বেশি আছে কোনোটার কম আছে, তখন তারা কি করবে? একে অপরের সাথে তোমার বিক্রিয়া করবে, ঠিক আছে? বুঝতে পারছি জিনিসগুলা। নিষ্ক্রিয় জিনিসটা মানেই হচ্ছে তার কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকার দরকার ঠিক ততটাই আছে। প্রথম কক্ষপথে 2টাই আছে, দ্বিতীয় কক্ষপথে 8টাই আছে, এরা কখনো বিক্রিয়া করবে না, এবং তারা তাদের সাথে কোনো মৌল কখনো একসাথে হয়ে কোনো যৌগ গঠন করতে পারবে না। যাদের মধ্যে অস্থিতিশীল অবস্থা মানে কি? তার যে কয়টি ইলেকট্রন থাকা উচিত তার কম থাকে বা বেশি থাকে, তখন তারা একে অপরের সাথে বিক্রিয়াটা করবে।
তো আজকের ক্লাসটা মূলত তোমাদের এই পর্যন্তই ছিল। তো আশা করি ক্লাসের সবকিছু তোমরা বুঝতে পারছো, খুবই ইজি কনসেপ্ট। আর যদি কোনো প্রবলেম থাকে আপুকে মেসেজে বলতে পারো বা এই পোস্টের কমেন্টে বলতে পারো। আর তোমরা কিন্তু এটা লেকচার স্লাইড বা সাজেশন সবকিছু কিন্তু কমেন্টে পেয়ে যাবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করো। আজকে আপু যা যা পড়িয়েছি তা একটু এখনই পারলে একটু গো থ্রু করে ফেলো, যে কনসেপ্টগুলো আপু ছোট ছোট করে বলছি। ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।